দিয়ে, সেটা আমরা দেখলাম। আরো একটা ইম্প্যাক্ট ছিল যে কমার্শিয়াল ক্রপস প্রোডাকশন, এবং এই কমার্শিয়াল ক্রপস প্রোডাকশনের সাথে সাথেই আমাদের এখানে একটা গ্লোবাল মার্কেট তৈরি হয়ে গেল, মানে কানেকশন বিটুইন ইউরোপিয়ান মার্কেট অ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মার্কেট। আমরা ফোর্থ ইম্প্যাক্টে ছিলাম, তারপরে আমরা আর আগাতে পারিনি। যে ব্রিটিশদের আরো একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে বিভিন্ন ধরনের রুলস, রেগুলেশন এবং ইনস্টিটিউশন গুলো এস্টাবলিশ করা। লাস্ট ক্লাসে আমরা বলেছি আমাদের প্রপার্টি ল, আমাদের কোম্পানি ল, আমাদের পেনাল কোডের ল, আমাদের ফরেস্ট ল, যত ল আছে 95% ইভেন তারও বেশি সকল ল এখনো ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা। ইভেন তাদের ল্যাঙ্গুয়েজও ইংলিশে। এই ল গুলো এখনো বাংলাতে ট্রান্সলেট হয়নি। ইদানিং হয়তো বিভিন্ন ল ফার্ম যারা আছে তারা চেষ্টা করতেছে যে এটাকে বাংলায় নিয়ে আসা যায় কিনা। এগুলো আমরা এখনো ব্রিটিশদের কাছ থেকে চলি। আমাদের মডার্ন যে এডুকেশন সিস্টেম, এটাও তাদের কাছ থেকে নেওয়া। আমাদের হেলথ ইনস্টিটিউশন, আমাদের ট্রান্সপোর্ট, আমাদের যেমন রেল যোগাযোগ তাদের তৈরি করে দেওয়া, বিভিন্ন ব্রিজ, কালভার্ট, হার্ডিন ব্রিজ, এটার নাম শুনছি আমরা, কুষ্টিয়াতে যেটা আছে। এগুলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, রেডিও, টেলিগ্রাম, টেলিগ্রাফ, এগুলো তাদের সময়কার তৈরি। স্টেট কন্ট্রোল এজেন্সি মানে হচ্ছে পুলিশ, আর্মি, কোর্ট সিস্টেম, এগুলো তাদের সময় তৈরি। ইভেন প্রতিটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে বা প্রতিটা সরকারি অফিসে যে পদগুলো, সচিব, সিনিয়র সচিব বা পুলিশের পদগুলো, সবগুলো কিন্তু ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা। তার মানে আমাদের যত ইনস্টিটিউশন আছে, বিশেষ করে গভর্নমেন্ট ইনস্টিটিউশন রিলেটেড, এবং তার যে রুলস রেগুলেশন আছে, সবগুলো তাদের তৈরি করা। এজন্যই ক্যাসিনোর জরিমানা হচ্ছে 250 টাকা সম্ভবত, না? এটা ব্রিটিশ ল আর কি, সেটাই এখনো চলে। তো ক্যাসিনো বাংলাদেশে কেন থাকবে না? সে কোটি কোটি টাকার স্মাগলিং করবে, জুয়া, এটা তো একটা জুয়া খেলা আর কি, অথচ তার জরিমানা হচ্ছে 250 টাকা, এরকমই হবে আর কি, কারণ এটা ব্রিটিশ ল অনুযায়ী। বোঝা গেল নিউ ইনস্টিটিউশন অফ রুল। জি স্যার। মানে আরো শর্ট করে বললে, they contributed a lot to establish different kind of government institution and rules for these institution. বিভিন্ন প্রতিষ্ঠান করা এবং তাদের নিয়ম নীতি তৈরি করা, এগুলো ব্রিটিশদের একটা ইম্প্যাক্ট ছিল। Another significant impact, rise of কলকাতা। আরো একটা বড় তাদের ইম্প্যাক্ট হচ্ছে কলকাতার উত্থান। ব্রিটিশদের হেডকোয়ার্টার কোথায় ছিল? ব্রিটিশদের হেডকোয়ার্টার কোথায় ছিল? স্যার কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতে। আপনারা ভয় পাচ্ছেন কেন বলতে? ভুল বললে তো আমি আবার ঠিক করে দেব। কলকাতাতে, তাদের হেডকোয়ার্টার কলকাতাতে। তার মানে ইট ওয়াজ দ্য পলিটিক্যাল সেন্টার, ইট ওয়াজ দ্য কালচারাল সেন্টার, ইট ইজ দ্য সেন্টার ফর অ্যাডমিনিস্ট্রেশন। মানে সবকিছু কিন্তু কলকাতা কেন্দ্রিক ছিল। বিশেষ করে আমরা যেহেতু বাংলার ইতিহাস পড়তে যাচ্ছি, বাংলার এই অংশটা সবকিছু কলকাতা কেন্দ্রিক। তার মানে যেখানে আমাদের যারা শাসক, তাদের হেডকোয়ার্টার যেখানে, সেখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে, সেখানে স্কুল কলেজ তৈরি হবে, সেখানে বিভিন্ন অফিস আদালত তৈরি হবে, যার কারণে কলকাতা কিন্তু উন্নত হয়ে গেল। এখন এইবার আপনার শরৎচন্দ্র অথবা রবীন্দ্রনাথের গল্প উপন্যাস নায়কগুলো যারা পড়াশোনা করতো, কোথায় পড়াশোনা করতে, যে ছিল তারা। কলকাতা কেন্দ্রিক, এই যে কলকাতা কেন্দ্রিক একটা রাজনৈতিক কেন্দ্র, একটা কালচারাল কেন্দ্র, সবকিছু কিন্তু কলকাতা কেন্দ্রিক ছিল। কারণ এটা আসলে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের হাব ছিল, একটা সেন্টার ছিল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কলকাতাকে ঘিরে হয়ে গেল। এখন এখানে একটা ক্রিটিক্যাল অ্যান্সার আছে। যখন 47 সালে ব্রিটিশরা চলে যায়, তখন কি কলকাতায় তাদের অফিস, আদালত, ইন্ডাস্ট্রি এগুলো কি সাথে নিয়ে গেছে? না, নিয়ে যায়নি। তাহলে বুঝেন, কলকাতা তাদের সেন্টার ছিল। এখানে যে অফিস, আদালত, অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডাস্ট্রি যা ছিল সব কিন্তু কলকাতায় থেকে গেল। এখন বলেন 47-এ যখন পার্টিশন হলো, কলকাতা কি ইন্ডিয়ার পার্টে পড়লো না পাকিস্তানের পার্টে পড়লো? ইন্ডিয়ার পার্টে। সো হিস্টোরিক্যালি বাংলাদেশের পার্টে কিন্তু কিছুই পড়ে নাই।
একমাত্র কার্জন হল ছাড়া। মানে মূল কথা, আমি যদি পৈতৃক সম্পত্তি ধরি, আমরা তো বুঝি পৈতৃক সম্পত্তি মানে কি, মানে বাপ দাদার দ্বারা যেটা রেখে চলে যাবে। তো যেহেতু ব্রিটিশরা আমাদের শাসক ছিল, তো তারা চলে যাওয়ার সময় যা রেখে গেল সেইটা কাদের ভাগে পড়লো এটা ইম্পর্টেন্ট জানা। সেইটা কিন্তু সকল ওই যে দুধের স্বর বলে না, তো ইন্ডাস্ট্রি, অফিস, আদালত সবকিছু ইন্ডিয়ার ভাগ, পার্টিশনটা এমন ভাবে হলো সবকিছু ইন্ডিয়ার ভাগে পড়ে গেল। ফলে 47-এর পর থেকেই ইন্ডিয়া একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি, আর পাকিস্তান আরো স্পেসিফিক করে করে বললে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ এগ্রিকালচারাল ল্যান্ড। মানে বোঝা যাচ্ছে আমাদের দেশ যে কৃষি প্রধান অনুন্নত দেশ, তার হিস্টোরিক্যাল কারণ আছে। জি। এটা আরেকটু একটু রিপিট করলে বেটার হতো। কারিমা বুঝিনি, বলেন। এই কি মানে বাংলাদেশে এগ্রিকালচার আর এটা এই লাইনটা আরেকবার একটু বললে। হ্যাঁ, sure, অবশ্যই বলবো। যেমন আমাদের এখানে তাহলে কি করতো ব্রিটিশরা আমাদের এখানে? আচ্ছা, ও একজন একটু প্রশ্ন করছে, আমি একটু প্রশ্নটা দেখে নিই। মুশফিকুর রহমান বলছে যে ব্রিটিশরা শুনলাম বাংলাদেশে সব চুরি করে নিয়ে গেছিল। আচ্ছা মুশফিক, শুধু বাংলাদেশ না, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকেই সব চুরি করে নিয়ে গেছে। আমাদের এখান থেকে যত রিসোর্স ছিল সবই আসলে চুরি করে নিয়ে গেছে। আর আমি যদি ক্যাটাগরি করি যে ইন্ডিয়াতে কি হলো আর বাংলাদেশে কি হলো, বাংলাদেশে তারা কি করতো, নীল চাষ করতো, কৃষকদের অত্যাচার করতো। মানে বাংলাদেশ তাদের ক্রপস উৎপাদনের ল্যান্ড ছিল, আর ইন্ডিয়াতে তার আগে ইন্ডাস্ট্রি করতো। ফলে যখন পার্টিশন হয়ে গেল, ইন্ডিয়া কিন্তু ইন্ডাস্ট্রি গুলো পেয়ে গেল, অফিস আদালত গুলো পেয়ে গেল, বড় বড় বিল্ডিং, বিভিন্ন কালচারাল হেরিটেজ ইনস্টিটিউশন পেয়ে গেল। আর বাংলাদেশ দুইটা জিনিস পেল, কার্জন হল আর ঢাকা বিশ্ববিদ্যালয়। কার্জন হলে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়। এছাড়া আর বাংলাদেশে কিছু আছে বলেন তো? না স্যার। সেটাই আমি বলার চেষ্টা করছি, খারিমা জিজ্ঞেস করলো। তার মানে রাইজ অফ কলকাতা, মানে কলকাতার কিন্তু স্যার এটা নিয়ে কি কেউ প্রতিবাদ করেনি ওই সময়? প্রতিবাদ সাইদুজ্জামান মানে স্পেসিফিক করে বলেন যে কি প্রতিবাদ বলতে। মানে স্যার সব তো স্যার কলকাতাতে চলে গেল, কিন্তু বাংলাদেশে যে আসলো না, তো এটা নিয়ে কেউ কি হয়নি? সাইদুজ্জামান, এটা তো আমরা এখন ব্যাখ্যা করে বলতে পারি যে এই যে মানে ক্রিটিক্যালি আমরা ব্যাখ্যা করে বলতে পারি যে কলকাতার উত্থান হয়ে গেছে, আর যখন পার্টিশন হলো, পার্টিশনটা এমন ভাবে হয়ে গেল যে বাংলাদেশ এবং এই যে দূরত্ব, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিলে পাকিস্তান হলো, আর কলকাতার অংশটা নিয়ে ইন্ডিয়া হয়ে গেল। এটা তো আমরা এখন ব্যাখ্যা করতে পারি। তখন তো রাজনীতিবিদদের আলাদা এজেন্ডা ছিল, মোহাম্মদ আলী জিন্নার এক ধরনের এজেন্ডা ছিল, মহাত্মা গান্ধীর এক ধরনের এজেন্ডা ছিল। তো আমরা এই ব্রডলি 5টা ইম্প্যাক্ট করলাম ব্রিটিশদের। আমরা এখন একটু সামনে যাই। তো দেখলাম যে ব্রিটিশদের অনেক ইম্প্যাক্ট হয়ে গেছে, রাইট? ভালো মন্দ দিয়ে অনেক ইম্প্যাক্ট হয়ে গেছে, বাট এই ইম্প্যাক্ট গুলোর সাথে সাথে এখানে মানুষজন আর ভালো নাই। এখানে এক্সপ্লয়টেশন হয়, এখানে তারা প্রচুর ট্যাক্স আদায় করে, জনগণকে অত্যাচার করে, বিভিন্ন ধরনের অথরিটেরিয়ান রুলস জারি করে। আপনি যদি কাউকে অত্যাচার করেন, রুলস মানে অটোক্রেটিক রুলস জারি করেন, তাহলে কি হবে সেখানে ধীরে ধীরে এক সময়? এটা মেনে নিতে চাইবে না, মেনে নিতে চাইবে না। সুন্দর কথা বলছে, মেনে নিতে চাইবে না, একটা রেজিস্ট্যান্স শুরু হয়ে যাবে, প্রতিরোধ শুরু হবে, তাই না? তো আমরা এখানে পড়বো যে এই যে কলোনিয়াল শাসন শুরু হলো, তাদের ভালো খারাপ ইম্প্যাক্ট দেখলাম, এখন মূলত কনফ্লিক্ট শুরু হয়ে যাবে। তার মানে এই যে তারা অথরিটেরিয়ান একটা অটোক্রেটিক রুলস রেগুলেশন জারি করতো, এক্সপ্লয়েট করতো, প্রচুর পরিমাণ ট্যাক্স আদায় করতো জনগণের কাছ থেকে, ফলে একটা রেজিস্ট্যান্স শুরু হয়ে গেল ধীরে ধীরে। প্রথমে ধীরে ধীরে মাত্রায় শুরু হবে, সেইটারই চূড়ান্ত পর্যায় হচ্ছে 1947, যে তারা আসলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। ফার্স্ট রেজিস্ট্যান্স মুভমেন্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ ফকির অ্যান্ড মঙ্ক মুভমেন্ট। বলেন, ফকির মঙ্কদের কথা কোথায় বলেছিলাম আমি? মীর কাসেমের ওখানে। ওকে, তাহমিনা সুন্দর, ওর মনে আছে যে মীর কাসিমকে পড়াতে আমি বলছিলাম যে মীর কাসিমকে বাংলার দুইটা গ্রুপ হেল্প করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে, সেটা হচ্ছে ফকির এবং সন্ন্যাসী। মনে আছে সবার?
আচ্ছা, আমরা এখন একটু গল্প করি। এখানে আপনারা শুধু মূল কিছু কিছু পয়েন্ট মনে রাখবেন, বাট আমি গল্পটা বলি আপনাদের মনে রাখার জন্য। ফকির সন্ন্যাসীরা হচ্ছে মূলত আচ্ছা, ফকির হচ্ছে মুসলিম গ্রুপ আর কি, আর সন্ন্যাসীরা বুদ্ধ বিশেষ করে বা হিন্দু, যারা বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াতো সন্ন্যাসীরা, বা তীর্থে ঘুরে বেড়াতো। ফকিররাও তাই, বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াতো, ধর্ম প্রচার করতো। এদের আর কোনো টাইপ ছিল না। তাহলে জীবিকা কিভাবে চলতো? এরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মুষ্টি চাল সংগ্রহ করত। মুষ্টি চাল আমি একটু বুঝিয়ে বলি, শহরে রাখি কিনা জানি না, গ্রামে দেখবেন আমাদের মারা যখন ভাত রান্না করে এক মুঠো চাল আলাদা করে রাখে, মানে ওইটা ভিক্ষুককে দেওয়ার জন্য। এটা কি জানেন? ঢাকাতেও দেখছি। ঢাকাতেও হতে পারে, আমি ঢাকা শহরে মানে আমাদের মারা যখন ভাত রান্না করে কিছু চাউল আলাদা করে রাখে একটা পাত্রে, এবং সেইখান থেকে দান খয়রাত করে ফকিরকে দেয়। এই ফকির সন্ন্যাসী গ্রুপগুলো এই মুষ্টি চালগুলো সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতো। মানে বিভিন্ন বাড়িতে গেলে তাদেরকে সেই চাল থেকে চাল দিত। ওকে, ভালো কথা। তো ফকির সন্ন্যাসীরা যখন মীর কাসিমকে সাহায্য করেছিল, তখন থেকে ব্রিটিশরা তাদের উপর সার্ভেইলেন্স শুরু করে, নজরদারি শুরু করে। নজরদারি শুরু করে যে ফকির সন্ন্যাসীরা কোথায় যায়, কি করে না করে, একটা গোয়েন্দাগিরি শুরু করে দিল। গোয়েন্দাগিরি শুরু করার পরে তারা কয়েকটা নিয়ম নীতি চালু করলো। হঠাৎ করে এই যে ফকির সন্ন্যাসীরা ঘুরে বেড়াতো, এইটার উপর রেস্ট্রিকশন জারি করে দিল যে না, ফকির সন্ন্যাসীরা আর ফ্রিলি মুভমেন্ট করতে পারবে না। মানে কেন ফকির সন্ন্যাসীর সাথে তাদের কনফ্লিক্টটা শুরু হলো সেটা আমি বলতে চাচ্ছি। ফকির সন্ন্যাসীরা ফ্রি মুভমেন্ট করতে পারবে না, এক। দুই, ফকির সন্ন্যাসীরা তাদের সেলফ প্রোটেকশনের জন্য ছোট ছোট আর্মস রাখতো, যেমন একটা লাঠি, একটা চাকু, এগুলো রাখতো। রেস্ট্রিকশন করে দেওয়া হলো যে না, এই ওয়েপন গুলো ব্যবহার করা যাবে না। দুই। 3 নাম্বার, ফকির সন্ন্যাসীরা যে মুষ্টি চাল সংগ্রহ করতো, এই চালের উপর ট্যাক্স আরোপ করে দিল। আর যে ভিক্ষা চালের সংগ্রহটা করতো, এটাও কিন্তু ভিক্ষার পার্থক্য আছে, তারা আসলে এটাকে বলে মুষ্টি চাল। যে চাল সংগ্রহ করতো এইটার উপরও ট্যাক্স আরোপ করে দিল। এইবার তো ফকির সন্ন্যাসী দলদের নিশ্চয়ই বেঁধে যাবে ব্রিটিশদের সাথে। তারা ফ্রি, ঠিক না? বাঁধবে কিনা কনফ্লিক্ট? স্বাভাবিক। তারা ফ্রি মুভমেন্ট করতে পারবে না, তারা লিটল ওয়েপন ব্যবহার করতে পারবে না, তারা যে মুষ্টি চাল সংগ্রহ করে সেটার উপরেও ট্যাক্স দিতে হবে। তো ফকির সন্ন্যাসীরা খেপে গেলেন একটু। তো এই আমাদের প্রথমকার আন্দোলনগুলো কিন্তু যুদ্ধ না, এগুলো কিন্তু আন্দোলন। ফকির সন্ন্যাসী ফকিরদের গ্রুপের যে নেতা ছিল তার নাম হচ্ছে ফকির মজনু শাহ। আপনার নাম শুনেছেন কিনা, ফকির মজনু শাহ। এবং এই মঙ্ক গ্রুপের নেতা ছিল ভবানী পাঠক। এই মজনু শাহ এবং ভবানী পাঠক সকল ফকির সন্ন্যাসীদের একত্র করে তো এদের আক্রমণের স্টাইলটা ছিল হচ্ছে গেরিলা স্টাইল। আপনারা কি জানেন গেরিলা স্টাইলের আক্রমণটা কেমন? বোম ব্লাস্ট করে যে কারিমা বুঝিনি বলে। স্যার, মানে বোম ব্লাস্টিং এর মাধ্যমে যে একটা ঘাঁটি গিয়ে মানে করা, দখল করা। পার্শিয়ালি কারেক্ট। আর কেউ জানেন যে গেরিলা স্টাইলের আক্রমণ কেমন? স্যার, অতর্কিত হামলা। হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর, অতর্কিত হামলা কে বললো? স্যার আমি। হ্যাঁ, রায়হান বলছে, সুন্দর। মানে গেরিলা স্টাইলে হঠাৎ করে আক্রমণ করে তো ফকির সন্ন্যাসীদের এটাই টার্গেট ছিল। তাদের যে ট্রেড সেন্টার ছিল বা বিভিন্ন সেন্টার ছিল বা বিভিন্ন ঘাঁটি ছিল ব্রিটিশদের, ফকির সন্ন্যাসীরা হঠাৎ করে যে আক্রমণ করে সেখানে যা যা নেওয়ার, লুণ্ঠন করার, সেগুলো নিয়ে আবার সেফ পজিশনে ব্যাক করতো। হঠাৎ করে মানে এরা কোনো ঘোষণা দিয়ে যুদ্ধ করতো না, সাডেনলি অ্যাটাক করতো। তো এইভাবেই আসলে ফকির সন্ন্যাসী আন্দোলনটা শুরু হয়। পরবর্তীতে মজনু ফকির গ্রুপের যে নেতা মজনু শাহ উনি মারা যায়, আর মঙ্ক গ্রুপের নেতা যে ভবানী পাঠক তাকে ব্রিটিশে ধরে মেরে ফেলে। তো দুইটা গ্রুপের যখন মেইন লিডার মারা যায়, পরবর্তীতে আর যোগ্য ওইভাবে লিডার ছিল না, ফলে ফকির সন্ন্যাসী আন্দোলনটা 1800 সালের দিকে একদম স্টপ হয়ে যায়। আমি তাহলে আবার ফকির সন্ন্যাসীটা র‍্যাপ করি। ফার্স্ট রেজিস্ট্যান্স মুভমেন্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এগেইনস্ট ব্রিটিশ ওয়াজ ফকির মঙ্ক মুভমেন্ট। এবং এইটা কিন্তু শুরু হয় হচ্ছে যে যখন থেকে ফকির মঙ্করা মীর কাসিমকে হেল্প করেছিল বক্সারের যুদ্ধে। তারপর থেকেই তারা ফকির মঙ্কের উপর সার্ভেইলেন্স শুরু করে, বিভিন্ন রেস্ট্রিকশন জারি করে, যে ফ্রি মুভমেন্ট করতে পারে না। তারা যে আর্মস সংগ্রহ করতো,
আলমস মানে ভিক্ষা সংগ্রহ করতো, সেটার উপর ট্যাক্স দিতে হবে। তারা লিটল ওয়েপন ব্যবহার করতে পারে না, ফলে তাদের সাথে কনফ্লিক্টটা বেড়ে যায়। এবং ফকিরদের লিডার ছিল মজনু শাহ এবং মংদের লিডার ছিল ভবানী পাঠক, এবং তাদের আক্রমণের স্টাইল ছিল গেরিলা স্টাইল। বাস এতটুকু ইনফরমেশন। স্যার ফকিরদের প্রধানটা কে ছিল ওটা আরেকবার বলবেন? আচ্ছা, ফকিরদের প্রধান ফকির মজনু শাহ, আর ভবানীদের সরি মং গ্রুপের বা সন্ন্যাসী গ্রুপের প্রধান হচ্ছে ভবানী পাঠক। আচ্ছা, একটা মজার কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি কিন্তু আপনার নামের বানানে ভুল মানে নামের বানান যেভাবে লিখছেন সেভাবেই বিশেষ করে শায়েস্তা খানের বানান আপনারা যে কতভাবে লিখছেন, আমরা আসলে সবাই এইভাবেই লিখি নাম মানে বানান। আমার মনে হয় শায়েস্তা খান বেঁচে থাকলে আমাদের সবাইকে শায়েস্তা করে দিত, আর তার নাম আমরা যত স্টাইলে লিখছি। দ্বিতীয় মুভমেন্ট, মুভমেন্ট অফ তিতুমির। তিতুমিরের নাম শুনেছি আমরা? জি স্যার। তিতুমির সাজিদ, মানে তিতুমির সম্পর্কে কেউ যদি কিছু জেনে থাকে একটু শেয়ার করি। স্যার বাঁশের কেল্লা নির্মাণ করেছিল। তাইয়্যুব বাবু ঠিক বলছে। তাইয়্যুব, আপনি কিন্তু একটা কোশ্চেনের রাইট লিখে ব্র্যাকেটে আবার রং লিখে ফেলছেন। স্যার এটা হচ্ছে সিপাহী বিদ্রোহ স্যার। না না, সিপাহী বিদ্রোহ আরো পরে। এই বাঁশের কেল্লা বিদ্রোহটা হয়। হ্যাঁ হ্যাঁ, বাঁশের কেল্লা। তার মেবি তিতা অনেক পছন্দ ছিল, যার জন্য তেতর থেকে তিতুমির এরকম কিছু একটা নাম হয়েছে। আচ্ছা, না সেরকম কিছু না। তার জন্মের পরে তাকে হচ্ছে একটা তেতো ওষুধ খাওয়ানো হয়েছিল, কিন্তু সে কোনো রিঅ্যাক্ট করে নাই, যার কারণে তার নাম রাখা হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। তিতুমিরের আসল নামটা হচ্ছে মীর নিসার আলী, ওরফে তিতুমির আর কি, নিকনেম তিতুমির। তো তিতুমিরের গল্পটা বলি। তিতুমির খুব ইয়াং এজে পবিত্র মক্কা শরীফ থেকে হজ পালন করে আসে। আচ্ছা, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, ব্রিটিশ পিরিয়ডে বা আমাদের মিডিয়েভাল পিরিয়ডে এই সময় হজ করা মানেই কিন্তু একটা বড় কাজ ছিল। মানে বর্তমানে যেমন পিএইচডি করলে একটা জ্ঞানী ব্যক্তি হয়, তো সেই সময় হজ করলেই আসলে জ্ঞানী ব্যক্তির একটা লক্ষণ। কারণ হজ করতে গেলে বিভিন্ন কালচারের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন জ্ঞান, আগের মানুষ তো জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। তো অল্প বয়সে তিতুমির হজ পালন করে এসে রিলিজিয়াস রিফরমেশন মুভমেন্ট শুরু করে, মানে ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। এবং এই সময় আরো একটা আন্দোলন প্রচলন ছিল, সেটা হচ্ছে ওহাবি মুভমেন্ট। যারা একটু পড়াশোনা করেন তারা জানেন ওহাবি মুভমেন্ট বা মোহাম্মদী মুভমেন্ট। তিতুমির মূলত কিন্তু ওহাবি মুভমেন্টের সাথে জড়িত ছিল, মানে যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত। তো তিতুমির এই সামাজিক সংস্কারমূলক আন্দোলন করতে গিয়ে দেখলো যে না, বাংলার কৃষক সমাজ আসলে অত্যাচারিত। কাদের দ্বারা? ব্রিটিশদের দ্বারা। তখন তিনি আচ্ছা, এটা কিন্তু তিতুমির খুবই অর্গানাইজড একজন ব্যক্তি। তিতুমিরের আন্দোলনটা ফার্স্ট অর্গানাইজড মুভমেন্ট। ফকির সন্ন্যাসীর আন্দোলনটা কিন্তু ডিসঅর্গানাইজড মুভমেন্ট। এই যে বললাম না, সাডেনলি অ্যাটাক করতো, কোনো অর্গানাইজ ছিল না। তো তিতুমির চিন্তা করলেন তাহলে এই কৃষকদের বাঁচানোর জন্য কি করা যায়। তো ফার্স্ট যেটা করলেন, তিনি একটা লাঠিয়াল বাহিনী গঠন করলেন, মানে কৃষকদের একত্র করে ট্রেনিং দিলেন কিভাবে লাঠি দিয়ে যুদ্ধ করা যায়, মারামারি করা যায়। তাদের ট্রেনিং দিলেন এবং একটা কেল্লা নির্মাণ করলেন, ফোর্ট নির্মাণ করলেন। ব্রিটিশদের যেমন আছে ফোর্ট উইলিয়াম, তেমনি আসলে তিতুমির একটা ফোর্ট নির্মাণ করলেন, সেটা হচ্ছে ব্যাম্বো ফোর্ট, বাঁশের কেল্লা। নারিকেল বাড়িয়াতে একটা বাঁশের কেল্লা নির্মাণ করলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং ফাইনাল এপিসোড আসলো 1831 সালে, তিতুমিরের সাথে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়ে গেল। তিতুমিরের লাঠিয়াল বাহিনী এবং বাঁশের কেল্লা এবং ইংরেজদের কামানের গুলি, যাই হোক ফাইনালি তিতুমির একদম লাস্ট মিনিট পর্যন্ত, আর তিতুমির এবং তিতুমিরের দল লাস্ট মিনিট পর্যন্ত চরমভাবে যুদ্ধ করে। বাট আসলে কামানের গুলিতে কি বাঁশের কেল্লা টিকে থাকবে? না, আসলে কামানের গুলিতে বাঁশের কেল্লা টিকে থাকে না, সেটা ধ্বংস হয়ে যায়। বাট তিতুমিরের এই যে অ্যাটেম্পট, দিস ইজ দ্য ফার্স্ট অর্গানাইজড অ্যাটেম্পট টু প্রোটেক্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। সো ফর দিস রিজন বাঁশের কেল্লা ইজ দ্য সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স। এখন বলেন, বাঁশের কেল্লা আমাদের বাংলাদেশেও একটা পলিটিক্যাল গ্রুপ বাঁশের কেল্লা তাদের সিম্বল হিসেবে ব্যবহার করে। ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপও আছে,
শিবির। হ্যাঁ, আপনারা কি জানেন এটা? জি স্যার। সবাই তো জানে না। আচ্ছা, মূলত বাঁশের কেল্লা ইজ দ্য সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স। মানে আপনারা কি কখনো প্রশ্ন করছেন আচ্ছা শিবিরের পেজ গুলোতে কেন তারা বাঁশের কেল্লা লেখে? মানে তারাও মনে করে যে তারা আসলে ইন্ডিপেন্ডেন্স চায়, দেশে অটোক্রেসি চলছে, তারা ইন্ডিপেন্ডেন্স চায়, এই জন্য তারা সেই সিম্বলটা ব্যবহার করে। মূলত আমাদের ইতিহাসের সাথে বাঁশের কেল্লা ইজ দ্য সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স স্টার্টেড ফ্রম তিতুমির। এই যে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়ে গেছে, বাট ইট ইজ দ্য সিম্বল, একটা সিম্বল তিতুমিরের যে সংগ্রামটা ছিল। তাহলে তিতুমিরটা আমি শর্ট করি। It is the first organized movement, resistance movement against British, and that is the movement of Titumir. তিনি একটা লাঠিয়াল বাহিনী গঠন, একটা ফোর্স গঠন করে, তাদের ট্রেনিং দেয়, এই জন্য কিন্তু অর্গানাইজড। প্রথমে ফোর্স গঠন করে, তাদেরকে ট্রেনিং দেন, একটা দুর্গ নির্মাণ করেন, কেল্লা নির্মাণ করেন, তারপরে আসলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে যায়। এটা হচ্ছে তিতুমিরের সংগ্রাম। থার্ড, ফরাইজি মুভমেন্ট। হাজী শরীয়তুল্লাহ, নাম শুনেছি হাজী শরীয়তুল্লাহ? স্যার জি নাম স্যার, শুনেছি। ছোটবেলায় পড়েছিলাম সমাজ বই। নাম শুনেছেন, আমি আবার বলে দিচ্ছি এখন। আগেন ফরাইজি মুভমেন্টের ফরাইজিটা একটু ব্যাখ্যা করি। The word and in ফরজ means compulsory duty. বোঝা গেল? ফরাইজি শব্দটা ফরজ শব্দ থেকে আসছে এবং ফরজ মানে কম্পালসারি ডিউটি। মুসলিম ছেলে মেয়ে জানার কথা, ফরজ মানে যেটা আবশ্যিক কাজ, রাইট? অবশ্যই পালন করতে হবে। জি স্যার। ফর এক্সাম্পল, বিয়ে করা না? স্যার 5 টাইমস প্রে। বিয়ে তো ফরজ না। রোজা রাখা। এই ছেলেরা কি বলে বিয়ে করা কি ফরজ? জি ফরজ স্যার, রোজ বিয়ে ফরজ না। করা ফরজ। এটা আপনার জীবনের অর্ধেক ফরজ কাজ সম্পূর্ণ করে। স্যার কিন্তু আমি আমি বলছি, শুনছি যে এটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে স্যার, কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব। জি স্যার, সঞ্জিতা স্যার ঠিক বলেছেন। এটাই স্যার। আচ্ছা, ঠিক আছে, ওরা সাজিদও ঠিক, সবাই ঠিক। মানে বিয়ে করাটা আমি আসলে একটু মজা করে উদাহরণ দিয়ে বলছি। বিয়ে করাটা ফরজ, বিয়ে করাটা সুন্নত, বিয়ে করাটা নফল, বিয়ে করাটা ওয়াজিব। এটা হচ্ছে অবস্থা ভেদে। মানে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল, এরকম অবস্থা ভেদে। কারোর জন্য হারাম। হ্যাঁ, আচ্ছা, হারাম কিনা আমি তো আসলে ইসলামিক স্কলার না, এতটুকু জানি না, হতে পারে, আমি জানি না। তো ফরজ মানে হচ্ছে যে ইসলামে আমাদের 5টা স্তম্ভ আছে। এটা ইসলামী মুভমেন্টের সাথে জড়িত, এই জন্য আমি ইসলামের কথা বারবার বলে আসছি। ইসলামে 5টা স্তম্ভ আছে, যে নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত, তাই না? জি স্যার। হ্যাঁ, রাইট। তো হাজী শরীয়তুল্লাহ সোসাইটিতে এসে দেখলেন মানুষ এই 5টা কাজ করার চেয়ে অন্য কাজে বেশি পারদর্শী। আপনারা দেখবেন বর্তমান সোসাইটিতে এইটা হয়। কিরকম? মানুষ মাজার পূজা করে, মাজারে যায়, শিরক করে, মাজার সিজদা করে। আপনারা লাল সালু উপন্যাস পড়লে বা লাল সালু সিনেমা দেখলে বুঝে যাবেন যে কিভাবে মাজার কেন্দ্রিক, আমাদের দেশেও যে মাজার কেন্দ্রিক যে বিজনেস আছে, এরকম নানা সামাজিক, যেটা ইসলামের বিরুদ্ধ বিদাত কাজ বা নিষিদ্ধ কাজ, সেইগুলা মানুষ করতেছিল। হাজী শরীয়তুল্লাহ দেখলেন সোসাইটির এরকম একটা অবস্থা। তখন হাজী শরীয়তুল্লাহ একটা আন্দোলন শুরু করেন। সে আন্দোলনের নামই ফরাইজি মুভমেন্ট। তিনি মানুষকে দাওয়াত দিলেন, কল করলেন যে ভাই আসেন, আমরা আগে ফরজ কাজগুলো করি, এগুলো আমরা বাদ দিই, এই বেদাত কাজগুলো বাদ দিই, যেগুলো নিষিদ্ধ কাজ সেগুলো বাদ দিই, আমরা আগে ফরজ কাজগুলো করি। এই যে ফরজ ভিত্তিক যে মুভমেন্ট, দ্য মুভমেন্ট বেসড অন দ্য ফরজ ডিউটিস অফ ইসলাম ইজ কল্ড ফরাইজি মুভমেন্ট। মূল কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার। এটা মানে এই করে মানে মানুষকে বোঝায়। ফরজ ভিত্তিক আন্দোলন, ফরজ পালন করার জন্য যে আন্দোলন, সেটার নাম হচ্ছে ফরাইজি মুভমেন্ট। বাট কোশ্চেন হচ্ছে যে ফরজ ভিত্তিক আন্দোলন, এটা তো ইসলামের একটা সংস্কারমূলক আন্দোলন, তাহলে এইটা আবার ব্রিটিশ বিরোধী আন্দোলন কিভাবে, তাই না? ব্রিটিশরা তো মনে হয় ওদের মানে ওদের কালচার তো এখানে প্রেজেন্ট না, করছে। ওইটা না। আচ্ছা, তারপরে আমি সেকেন্ড স্টেজে যাই। তার মানে
হাজী শরীয়তুল্লাহ একটা আন্দোলন শুরু করলেন বাংলার মুসলমানদের নিয়ে, সংস্কার, রিলিজিয়াস রিফরমেশন মুভমেন্ট, সেটার নাম হচ্ছে ফরাইজি মুভমেন্ট। তো হাজী শরীয়তুল্লাহর ছেলে এই ফরাইজি মুভমেন্টটাকেই একটা পলিটিক্যাল রূপ দিলেন। উনি হচ্ছে এই তার যে রিলিজিয়াস সংস্কারমূলক মুভমেন্ট ছিল সেটাই একটা পলিটিক্যাল রূপ দিলেন। কিভাবে? তিনি মুসলমানদের নিয়ে কাজ করতে গিয়ে দেখলেন যে প্রহিবিটেড কাজকর্মেই ইনভলভ না, মুসলমানরা তো ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত, আর এবং শুধু মুসলমানরা না, সকল কৃষক প্রজাই ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত। মানে এই আন্দোলন অর্গানাইজ করতে গিয়ে তিনি এটা রিয়ালাইজ করলেন। মানে ওনার নাম ছিল যে মহসিন উদ্দিন, ওরফে দুদু মিয়া, আর কি ডাকনাম দুদু মিয়া ছিল। তো মহসিন উদ্দিন রিয়ালাইজ করলেন যে না, আসলে ধর্মীয় সংস্কার আন্দোলন করলে হবে না, তাদের শুধু ফরজ পালনের দিকে দিলে হবে না, তারা যে ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত, আসলে সেই জন্য আন্দোলন করা উচিত। ফলে তিনি ফার্স্টে মুসলমানদের দিয়ে অর্গানাইজ করা শুরু করলেন এবং অর্গানাইজড হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করলেন। আচ্ছা, এই ফরাইজি মুভমেন্টের আন্দোলনটা কিন্তু যুদ্ধ পর্যায়ে ছিল না, বাট প্রোটেস্ট টাইপের ছিল। ব্রিটিশ বিরোধী বিভিন্ন মিছিল, মিটিং, সংগ্রাম এগুলো করতো। মূলত ফরাইজি মুভমেন্টটা শুরু হয় হাজী শরীয়তুল্লাহর হাত দিয়ে রিলিজিয়াস রিফরমেশন মুভমেন্ট হিসাবে, বাট তার ছেলে এটাকে টার্ন করে পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে। আর যখন পলিটিক্যাল মুভমেন্ট হবে তার মানে কিন্তু সেটা কলোনির বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে। বোঝা গেল ফরাইজি মুভমেন্টটা? জি স্যার। জি স্যার। তারপরে চলে আসি ইন্ডিগো রিভোল্ট, নীল বিদ্রোহ। এটা নিয়ে আপনারা মনে হয় জানার কথা, নীল চাষকে কেন্দ্র করে যে বিদ্রোহ। নীল বিদ্রোহ নিয়ে কি জানেন? স্যার, নীল চাষ করতে বাধ্য করা হতো কৃষকদের। স্যার জোর করে নীল চাষ করানো হতো, এটার জন্য অত্যাচার করা হতো চাষ না করতে চাইলে। ওই কৃষকরাই পরে আন্দোলন। ভারতবর্ষে কেন? মাটির উর্বরতা ভালো ছিল, ভালো উৎপন্ন হতো না। এগুলো হচ্ছে আসলে জেনারেল কজ, মানে সাধারণ দৃষ্টিতে যা দেখি। আমি এই কোর্সে আপনাকে অনেক প্রশ্ন ক্রিটিক্যালি অ্যানসার ছিল যে নীল চাষ স্যার আরেকটা জিনিস কি যে এই জায়গায় লেবার কস্ট কি কম ছিল? হ্যাঁ, লেবার কস্ট অবশ্যই ছিল। তারপরেও এখানে নীল চাষ করার একটা ঐতিহাসিক কারণ আছে, সেটা আমি একটু ব্যাখ্যা করবো। স্যার, নীল চাষ যে স্যার, জমিতে করা হতো সেই জমিতে অন্যান্য ফসল উৎপাদন করা যেত না, এই টাইপের উৎপাদন করা যেত না। হ্যাঁ, সুপ্রভা কি বলতেছেন বলেন। স্যার, এগুলো যে আপনি ডিটেইলস গুলো বলছেন, এগুলো কি আমরা লিখে রাখবো নাকি মানে মনে রাখতে হবে, নাকি এখান থেকে কোয়েশ্চেন করবেন ভিতরের আচ্ছা, এগুলো? আমি যে ডিটেইলস গুলো বলি এখান থেকে শুধু কি পয়েন্টটা আপনি নোট করে রাখতে পারেন, কি পয়েন্ট। যেমন আমি ফকির সন্ন্যাসী আন্দোলনে বলছি যে তাদের ফকিরদের গ্রুপের নেতা কে ছিল, বাম গ্রুপের নেতা কে ছিল, তাদের আক্রমণের স্টাইল, আর গল্পটা শুধু আপনাকে জানার জন্য, তাছাড়া কিছুই না। ওকে স্যার। কি পয়েন্টটা শুধু আপনাকে মনে রাখতে হবে। যেমন তিতুমিরের আন্দোলনের, তিতুমিরের বাঁশের কেল্লা ছিল, লাঠিয়াল বাহিনী ছিল, এবং তাদের সাথে 1831 সালে নারিকেল বাড়িয়াতে যে ধ্বংস হয়ে গেল। ফরাইজি আন্দোলন মুভমেন্টে হয়তো আপনাকে মনে রাখতে হবে যে হাজী শরীয়তুল্লাহ এবং তার ছেলেদের কিভাবে রিলিজিয়াস মুভমেন্টটাকে একটা পলিটিক্যাল মুভমেন্টে রূপ দিল। এই কি পয়েন্টগুলো আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা স্যার, ওই ফরাইজির ছেলের নামটা লিখতে পারি ওরফে দুদু মিয়া। তারপরে আপনারা যদি কোনোটা শুনতে না পান আমাকে জিজ্ঞেস করলে আমি আবার বলে দেবো। ফরাইজির ছেলে দুদু মিয়া কি মানে ই করে, ওনার কাজটা কি ছিল স্যার, এটা একটু উনি এই যে ফরাইজি মুভমেন্টটা কিন্তু রিলিজিয়াস মুভমেন্ট ছিল, রিলিজিয়াস রিফরমেশন মূলক মুভমেন্ট। এই মুভমেন্টটাকে পলিটিক্যাল মুভমেন্টে রূপ দেয়, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে উনি মূলত। আরিমা, এখন কি আপনি পেয়েছেন উত্তরটা? আচ্ছা, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে নীল বিদ্রোহের একটা ঐতিহাসিক কারণ আছে। ব্রিটিশদের
কলোনি ছিল আমেরিকা, রাইট? এটা আমরা জানি জি স্যার। ইয়েস স্যার। আমেরিকা ব্রিটিশদের কলোনি ছিল। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, তাহলে আপনাদের একটু ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝাই। আমি চেষ্টা করবো এই কোর্স পড়াতে শুধু এমার্জেন্স অফ বাংলাদেশ না, পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ডিপ্লোমেসি, যতটা আপনাদের জানানো যায় আর কি। আমরা একটু ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে আসি এবং এইটার সাথে ভারতবর্ষের নীল চাষের কি সম্পর্ক সেইটা জেনে আসি। ক্লাসে সবাই আছি না কেউ ঘুমিয়ে আছে? আছি স্যার। আচ্ছা স্যার। গোলাম মাওলা, আপনাকে এর আগে একবার ডাকছি, আপনাকে পাইনি। স্যার আছি স্যার। স্যার রাস্তায় বাইরে ছিলাম তো স্যার, এই কারণে তখন মাইক্রোফোন করে নিয়েছি। ঠিক আছে, কিন্তু আপনি পড়াশোনা বুঝতে কি সমস্যা হচ্ছে আপনার? বুঝতে সমস্যা হচ্ছে না স্যার, অ্যাকচুয়ালি সবগুলো নিয়ে মানে বসা হচ্ছে না। একটু বসতে হবে, আপনার কিন্তু কুইজটা একটু ভালো হয়নি। আমি তো চাই আপনারা সবাই একটু ভালো করেন। জি স্যার, কুইজটা খারাপ হয়ে গেছে স্যার, এই কারণে এই জন্য কিন্তু আমি আপনাকে একটু আলাদা ডেকে বললাম যে একটু কনসেন্ট্রেশন করেন। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করেন, আমি তো আপনাদের জন্য আছি। স্যার আপনি কি বানান ভুলের জন্য কোনো মার্কস না, কেটেছিলেন? বানানের জন্য কোনো মার্কস কাটিনি, বানান ভুলের জন্য কোনো মার্কস কাটিনি। থ্যাংক ইউ স্যার। আমি এটাই বলতেছিলাম যে শায়েস্তা খানের বানান। স্যার এই চ্যাপ্টার কি 77 পেজ থেকে পড়তে হবে? 77 থেকে 87 পেজ? আমি বলে দেবো আর কি, আপনি যে বই থেকে পড়তে হবে। বই থেকে পড়তে হবে এবং কোথায় থেকে পড়তে হবে আমি বলে দেবো। স্যার আমি কি ভুল করেছিলাম ব্র্যাকেটে? আপনি একটা রাইট অ্যান্সার লিখে ব্র্যাকেটে আবার রং অ্যান্সার লিখেছিলেন, সেটা বলুন। কোনটা স্যার? ওই যে ইসের শশাঙ্কের রাজধানীটা? হ্যাঁ ব্র্যাকেটে কি স্যার 24 পরগনা লিখছিলাম স্যার? হ্যাঁ, 24 পরগনা লিখছেন। মুর্শিদাবাদ লিখতে তাড়াহুড়ো করতে ভুল করি। আচ্ছা, আমার একটু ওয়ার্ড ফাইলটা দেখা যায়। আমি মূলত একটা পলিটিক্স বোঝানোর জন্য এটা ড্র করছি, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। সো ব্রিটিশদের একটা কলোনি ছিল আমেরিকা, রাইট? আমরা কিন্তু এই প্রশ্ন দিছি। তো আমেরিকাতে মূলত তারা নীল চাষ করতো। আমেরিকাতে নীল চাষ করলে আমেরিকা স্বাধীন হয়ে যায় কত সালে? স্যার 1700 কোন একটা সালে। হ্যাঁ, অবশ্যই 1776 মনে হয়, তাই না? আপনারা ভুলে গেছেন 1776, আমি যদি ভুল না করে থাকি আর কি। আচ্ছা, যখন আমেরিকা আর ব্রিটিশদের কলোনি নাই, তাহলে দাদা ভাইরা কি আর এখানে নীল চাষ করতে পারবে? না স্যার। তাহলে এখন তাদের কলোনি আর একটা জায়গায় আছে, সেটা কোথায়? ভারতবর্ষ। আর মানে বাধ্য হয়েই কিন্তু তারা ভারতবর্ষে নীল চাষ করতে আসছে। মানে এটা বোঝানোর জন্যই শুধু আমি এখানে আসছি। মানে শুধুমাত্র যে আমাদের এখানে জমিতে জমি উৎপাদনশীল, কৃষকের মূল্য কম, এই জন্য কিন্তু না। তাদের আসলে নীল উৎপাদনের সেক্টর একটা বন্ধ হয়ে গেছে। সো আলটিমেটলি তাদের নীল উৎপাদনের জন্য ভারতবর্ষে আসতে হয়ে গেছে। এখন নীল কেন উৎপাদন করা দরকার? আপনাদের আমি রেনেসা পড়াইছি, তাই না? হালকা করে বলেছি কি রেনেসা কি? জি স্যার, হালকা করে ওয়েস্টার্ন প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন, এই যে ইউরোপে প্রযুক্তিগত উন্নয়নের ফলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেল। ইউরোপে প্রচুর পরিমাণ, মানে প্রতিদিন ফ্যাক্টরি এস্টাবলিশ হচ্ছে। এখন ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ নীলের চাহিদা রঙিন কাপড় তৈরি করার জন্য। তার মানে ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে একটা নীলের প্রচুর পরিমাণ ডিমান্ড তৈরি হয়ে যায়। যেহেতু নীলের ডিমান্ড আছে, তার মানে নীল উৎপাদন করা যায়, তাহলে প্রচুর পরিমাণ প্রফিট তৈরি করা যাবে।
তো ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে নীলের অনেক ডিমান্ড, তো তারা নীল চাষ করবে। আগে আমেরিকাতে করতো, সেই আমেরিকা স্বাধীন হয়ে গেছে, আমেরিকা পিটিয়ে খুন করে হলেও নীল চাষ করতে হবে, না হলে কিন্তু ইন্ডাস্ট্রির ডিমান্ড ফুলফিল হবে না। তো এইটা আসলে নীল চাষের সূত্রপাত। নীল চাষের জন্য ব্রিটিশরা কি ওই যে ব্ল্যাক স্লেভদের দিয়ে ইয়া করাতো নাকি? হ্যাঁ, ও আচ্ছা। তো নীল চাষ করার জন্য তারা যেটা করতো, অগ্রিম লোন দিত, সেটাকে বাংলায় দাদন বলতো, দাদন, অ্যাডভান্স লোন দিত। নীল চাষীদের অ্যাডভান্স লোন দিত এবং প্রথম দিকে নীলের বীজ দিত, কারণ নীলের বীজ যদি না দেয়, সিডস যদি না দেয়, তাহলে তো এটা আমরা তো আসলে তৈরি করতে পারবো না। তো প্রথম দিকে নীলের বীজ সাপ্লাই দিত, পরবর্তীতে এটা বন্ধ করে দেয়। আচ্ছা, এবং আপনারাও বলছেন যে নীল চাষ করলে সেই জমিতে অন্য ফসল কিন্তু হয় না। ওকে ফাইন, নীল চাষ করলে অন্য ফসল হয় না, এবং নীল চাষের জন্য যে অ্যাডভান্স লোন দিত, এই লোনের ইন্টারেস্ট এত বেশি ছিল যে কৃষক মারা যাওয়ার পর তার ছেলে, তারপরে তার ছেলে, তারপর তার ছেলে, তারপরও ইন্টারেস্ট শোধ হবে না। দ্যাট মিনস এটা একটা সাইকেল, একটা চক্রের মধ্যে দিয়ে দেওয়া হতো, মানে অনেকটা গ্রামীণ ব্যাংকের মতো। গ্রামীণ ব্যাংকের কিন্তু অনেক ইম্প্যাক্ট আছে। এবার যারা মাইক্রো ক্রেডিট নিয়ে ক্রিটিক্যালি গবেষণা করছে, তারা কিন্তু দেখাইছে যে মাইক্রো ক্রেডিট আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে, বাট শত শত পরিবারকে নিঃস্ব করে দিছে, কোটি কোটি পরিবারকে নিঃস্ব করে দিছে। শুধু গ্রামীণ ব্যাংক না, সকল মাইক্রো ক্রেডিট এরকম। যদিও মাইক্রো ক্রেডিট পলিসি এখন গভর্নমেন্ট অনেক চেঞ্জ করে ফেলছে। তো এই যে কৃষকদের তারা অ্যাডভান্স লোন দিত এবং ফোর্স করতো নীল চাষ করার জন্য, নীল চাষ যদি না করতো তাহলে ধরে নিয়ে ইভেন মেরে ফেলতো। তার মানে কৃষকদের জোর করতো, জোর করে লোন দিত, এবং লোনটা আসলে একটা চক্রের মধ্যে নিয়ে যাওয়া তাকে, এবং যদি সে অ্যাগ্রি না হতো তাকে মেরে ফেলতো, অত্যাচার, টর্চার করতো। ফলে বাংলার কৃষকরা, নীল চাষীরা এক হওয়া শুরু করলো এবং এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। এবং নীল চাষীদের অত্যাচারের কাহিনী নিয়ে প্রথম নাটক নীল দর্পণ, লেখককে? নীল দর্পণের নাম শুনেছি আমরা? হ্যাঁ, জি কিন্তু স্যার, লেখকটা হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র একটা নাটক লিখে ফেললেন যে নীল দর্পণ। এটা নিয়ে আরো লেখালেখি হলো। যখন লেখালেখি হবে তখন এইটা আলোচনা হলো আসলে ইউরোপের পার্লামেন্টে। আবার সেই ইউরোপের পার্লামেন্টে মনে আছে সেই দ্বৈত শাসন ব্যবস্থার সময় যেমন আলোচনা হলো, ইউরোপের পার্লামেন্টে সেটা নিয়ে আলোচনা হলো। তো এই যে নীল চাষীদের অত্যাচার হয়, এটা নিয়ে যখন লেখালেখি হচ্ছে, নাটক নির্মাণ হচ্ছে, তখন এটা ইউরোপের পার্লামেন্টে আলোচনা করা হলো। তখন তারা এখন বর্তমানের সাথে রিলেট আর কি, একটা কমিটি গঠন করলো। যেমন শাহেদের ঘটনা ঘটে গেছে, একটা তদন্ত কমিটি, ওইরকম নীল চাষের যে ঘটনা হচ্ছে, এইটা ঘটনাটা তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হলো, নীল কমিশন। কমিশন গঠন করা হলো যে সরেজমিনে ইনভেস্টিগেট করার জন্য হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও ফর কাল্টিভেটিং ইন্ডিগো। ইন্ডিগো চাষের নামে আমাদের বেঙ্গলে কি হচ্ছে, এটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি গঠন করা হলো, তার নাম হচ্ছে ইন্ডিগো কমিশন। তো ইন্ডিগো কমিশন ইনভেস্টিগেট করলেন, রিসার্চ করলেন, এসে দেখলেন, দেখে একটা রিপোর্ট দিলেন যে না, আসলে ঘটনা সত্য। তারা ইউরোপের পার্লামেন্টে রিপোর্ট দিলেন যে ঘটনা সত্য, ইন্ডিগো কাল্টিভেশনের জন্য ব্রিটিশরা বা কোম্পানি মূলত এখানে অত্যাচার করে। তখন ইউরোপের পার্লামেন্ট থেকে একটা রায় দেওয়া হলো যে না, আজকের পর থেকে ইন্ডিগো কাল্টিভেশন সম্পূর্ণ কৃষকের ইচ্ছার উপরে নির্ভরশীল। যদি কৃষকরা রাজি থাকে তাহলে সে নীল চাষ করতে পারবে, তাকে ফোর্স করা যাবে না। এটা ইন্ডিগো কমিশনের রিপোর্টের উপরে একটা রায় ঘোষণা করা হয়। বাট ইন দ্য মিন টাইম কি হয়ে গেল, যেহেতু ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে, তাদের প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে, তারা আর্টিফিশিয়াল নীল তৈরি করে ফেলছে, কৃত্রিম নীল আমরা এখন যেটা ব্যবহার করি আর কি। যারা ফ্যাক্টরিতে কৃত্রিম নীল তৈরি করে ফেলছে, তাদের কি আর দরকার আছে আমাদের এখানে কৃষকদের পিটিয়ে এত টাকা খরচ করে নীল এখান থেকে আবার ইউরোপে নিয়ে যাওয়া? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার
স্যার ব্রিটিশরা এত অ্যাগ্রেসিভ ছিল কেন? মানে এত মারামারি মারামারির উপর এত অ্যাগ্রেশন কেন ছিল? Aggressive কারণ এইটার কারণ কি এটা বলা তো মুশকিল। তারা তো আসলে এখানে রুল করতো, এখানে এক্সপ্লয়েট করতো, মানে অটোক্রেটিক নেচারটাই অটোক্রেটিক ছিল। এখন আপনি যদি প্রশ্ন করেন স্যার হিটলার কেন এইরকম ছিল, এটা ডিফিকাল্ট কোশ্চেন। কিন্তু ওরা স্যার সাথে মারামারি করতো মানুষকে, অনেকটা তো জিনিসটা কেমন না একদম অ্যাগ্রেসিভ বিহেভ। স্যার হিটলারের পিছনে তো কাহিনী ছিল স্যার, যে তার মানে এটা একটা ইমোশনের একটা ইয়া ছিল, তো ওইটার জন্য হয়েছে। তো ব্রিটিশদের তো স্যার ওই ধরনের তারা তো এখানে এক্সপ্লয়েট করতে চাইতো, যার কারণে মানে তাদের নেচারটাই ছিল এখানে এক্সপ্লয়েট স্যার করে এখান থেকে এটা সবকিছু একটা লুণ্ঠন দুর্বলের করে প্রতি নিয়ে আর কি যাওয়া। শক্তিশালী একটা ইয়ে। মানে যারা আসলে আসলে এটা একটা মজা, ঠিক আছে, যে ওরা দুর্বলের প্রতি অত্যাচার করে, এটা ভালো লাগতো ওর কাছে। এটা মানুষের একটা নেচার স্যার। কিন্তু এটা যদি আমি সোশিওলজিক্যালি ব্যাখ্যা করি, যারা পাওয়ার স্ট্রাকচারে থাকে তারা সবসময় এক্সপ্লয়েট করতে চায়। এটা যদি আপনি আপনার ফ্যামিলি লেভেলেও দেখেন, সব সময় যে আর্নিং পারসন সে মনে মনে হলেও চায় যে ডমিনেট করতে চায়। এই যে ডমিনেটিং নেচারটা, এটা কিন্তু পাওয়ার স্ট্রাকচারের কারণে। তো ক্ষমতায় তো তারা, এটা ফ্যামিলি লেভেলে, এটা সোসাইটি লেভেলে, এটা স্টেট লেভেলে, এটা ইন্টারন্যাশনাল লেভেলে। আমেরিকাও চায় সবার উপর ডমিনেট করতে। জি স্যার, একটা বিষয় হচ্ছে স্যার তাদের বিভিন্ন রেসিস, মারামারি তো আর যেমন মানে ব্ল্যাকদের বিপরীতে, তারপরে এখানকার মানুষের বিপরীতে। না খাদিজা, ডমিনেট করা মানেই তো যেমন আপনাকে আমি কন্ট্রোল করবো। আমার মন চাচ্ছে আপনাকে দিয়ে আমি নীল চাষ করাবো, আমার মন চাচ্ছে আমি আপনাকে দিয়ে সিল্ক চাষ করাবো, আমার মন চাচ্ছে আমি আপনাকে টাকা দেবো। হয়তো সাইকোলজিস্টরা আর অন্য ব্যাখ্যা দিতে পারে কিনা আমি জানি না, বাট সোশিওলজিতে ব্যাখ্যা আছে যে পাওয়ার স্ট্রাকচারে বিলং করলে, যারা আপার স্ট্রাকচারে থাকে, যারা পাওয়ারফুল ক্লাস, তারা সবসময় এক্সপ্লয়েট করতে চায়, প্রফিট বেশি নিতে চায়। তো ইন্ডিগো কমিশন যখন রায় দিল যে এটা কৃষকের ভলান্টারি হতে হবে, এবং ইতিমধ্যে ইউরোপে আর্টিফিশিয়াল ইন্ডিগো প্রোডাকশন শুরু হয়ে গেছে, সো আলটিমেটলি তখন এখানে নীল চাষ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তাহলে ইন্ডিগো রিভোল্ট কিন্তু রিভোল্ট করে যে বন্ধ হয়েছে তা না, এখানে নীল বিদ্রোহ হয়, বাট বিদ্রোহের পাশাপাশি ইন্ডিগো কমিশনের রিপোর্ট এবং ইউরোপে যখন কৃত্রিম নীল আবিষ্কার হয়ে গেছে, ফ্যাক্টরিতে নীল তৈরি করে ফেলছে, তখন ধীরে ধীরে একটা সমাপ্তি। দেন সিপাহি রিভোল্ট, মঙ্গল পান্ডের নাম শুনেছেন? জি স্যার। আমির খানের সিনেমাটা দেখছেন কে কে? মঙ্গল পান্ডে। যারা দেখেন নাই তারা দেখে ফেলবেন। এই আপনারা কি এক যে ছিল রাজা সিনেমাটা দেখছেন? টাঙ্গাইলের জমিদারের কাহিনী। জি স্যার। ভালো লাগছে? জি স্যার। আমার এক যে সিনেমার সবচেয়ে কোর্টের ওদের যে ডিফেন্স করার সিস্টেমটা খুবই চমৎকার লাগছে। ওরা কিন্তু দুইজন আসলে একজন আরেকজনের পরিচিত, শেষে গিয়ে এটা বোঝা যায়। কোর্টে যে ডিফেন্স করছে এটা আমার খুবই চমৎকার লাগছে। কি আপনারাও বুঝতে পারেন যে কত লজিক দিয়ে 12 বছর পর ফিরে আসা একটা মানুষকে সত্য হিসেবে প্রমাণ করা, এটা কতটা সহজ, এটা তো এতটা সহজ ছিল না। কিন্তু এটা কিন্তু সত্য ঘটনা, এবং আমাদের ল ডিপার্টমেন্টে যা এটা একটা কেস, ভাওয়ালের জমিদারের কেস হিসেবে, কেস স্টাডি হিসেবে পড়ানো। আচ্ছা, মঙ্গল পান্ডে হচ্ছে, আপনারা যারা আমির খানের সিনেমা দেখছেন তাদেরকে আর বলার কিছু নেই। মঙ্গল পান্ডে যেই ব্যারাকপুর থেকেই সিপাহী বিদ্রোহটা শুরু হয়, বাট সিপাহী বিদ্রোহের অনেকগুলো কারণ ছিল। আমি কিছু কি পয়েন্ট বলে দিই কারণের। আপনারা জানেন সিপাহী বিদ্রোহের দুই একটা কারণ, মানে কেন সিপাহী বিদ্রোহ হলো ব্রিটিশদের বিরুদ্ধে? স্যার একটা জায়গায় ধর্ম ইস্যু ছিল। হ্যাঁ স্যার, ওই যে বন্দুকের ইসে স্যার চর্বি আর হচ্ছে শুকরের আর গরুর চর্বি ইউজ করা হতো, রাইট। সেজন্য ওই যে মুসলিমরা হচ্ছে শুকর করে না, আর হিন্দুরা হচ্ছে গরু করে না। থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি যে হলো, তো সিপাহী বিদ্রোহের কারণগুলো আমি আপনাদের কারণ থেকেই শুরু করি। তাহলে ধর্মীয় কারণটা যদি বলি, তারা নতুন একটা রাইফেল ইন্ট্রোডিউস করলো,
নাম হচ্ছে এনফিল্ড। এনফিল্ড নামে একটা রাইফেল বের করলো, যে রাইফেলের কার্তুজ বা যে গুলি থাকতো যেটা, সেই গুলিটা মুখ দিয়ে ছিঁড়ে ভরতে হতো, বারুদটা মুখ দিয়ে ছিঁড়ে ভরতে হতো। এবং একটা গুজব রিউমার ছড়ানো হলো যে এই কার্তুজে শুকুরের চর্বি এবং গরুর চর্বি আছে। এখন বলেন শুকুর কাদের জন্য হারাম? মুসলিমদের জন্য। আর গরুর চর্বি কাদের জন্য হারাম? হিন্দুদের জন্য। তার মানে বোথ হিন্দু সোলজার্স এবং মুসলিম সোলজার্স এর মধ্যে কিন্তু একটা ভিন্ন রকম রিয়াকশন তৈরি হবে। এটা একটা কারণ ছিল। আর আরো একটা নিয়ম চালু করে সেনাবাহিনীদের জন্য, যে সেনাবাহিনীদের সমুদ্র পাড়ি দিতে হবে। বাট আমাদের ট্রেডিশনাল হিন্দু সোসাইটিতে সমুদ্র পাড়ি দেওয়া নিষেধ, তারা কেউ সমুদ্র পাড়ি দেয় না ধর্মীয় কারণে। এটা কি ব্যাখ্যা আমি জানি না, বাট ধর্মীয় কারণে তারা সমুদ্র পাড়ি দেয় না। তো এটাও হিন্দুদের আঘাত করে। ব্রিটিশরা কিছু রিফরমেশন করে যেটা মানবিক দিক থেকে ভালো, ধর্মীয় দিক থেকে এটা একটু ধর্মীয় যারা পন্থী তাদেরকে বড় আঘাত করে। 1 নাম্বার, সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। এটা কিন্তু কট্টর ব্রাহ্মণদের ব্যাপকভাবে আঘাত করে। তারা এটা মেনে নিতে পারে নাই যে আমাদের বাপ দাদার এত বছরের একটা রিচুয়াল, স্বামী মারা গেলে তার চিতা স্ত্রী মারা যাবে, সেটা কেন বন্ধ করা হলো? ট্রেডিশনাল হিন্দুরা এটা মেনে নিতে চায়নি। বিধবা বিবাহ প্রচলন করে, বাল্য বিবাহ বন্ধ করে। আচ্ছা, বাল্য বিবাহ আপনারা মহিমন্ত্রী গল্প পড়ছেন না? 9 বছর বয়সে মেয়েদের বিয়ে হতো, 18 বছর বয়সে হলে তার আর বিয়ে হওয়ার কোনো সুযোগ ছিল না। মনে পড়ে আপনাদের? আমরা কিন্তু এই সোসাইটির কথা বলতে চাচ্ছি, যে সোসাইটি 8 বছরে বিয়ে দেওয়ার নিয়ম ছিল, 9 বছরের উপযুক্ত সময়, 10-11 বছর হলে তাও নয় চলে, 18 বছর হলে তো তার আসলে বিয়েই হবে না। আর একটা চমৎকার, আপনারা কাদম্বেরি সিনেমা দেখেছেন? কাদম্বেরি দেবী পরমব্রত? এই সিনেমাতেও দেখলে দেখবেন যে রবীন্দ্রনাথের বড় ভাই উনি যে বিয়ে করে, মানে কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের ভাবি ছিল। এটা নিয়ে আপনারা অনেক জানেন, অনেক কেমিস্ট্রি আছে রবীন্দ্রনাথের ভাবিকে নিয়ে, অনেক রসালো গল্প আছে। যাই হোক, রবীন্দ্রনাথের ভাবির তখন বয়স কিন্তু একদম, রবীন্দ্রনাথ যেমন বাচ্চা ছিল, ছোট ছিল, শিশু ছিল, ওনার ভাবিও কিন্তু শিশু ছিল, মানে কারণ তারাও তো আসলে এরকম ব্রাহ্মণই ছিল। তো এটাই আসলে সোসাইটির তখন নিয়ম ছিল যে অনেক চাইল্ড শিশুদের ম্যারেজ দেওয়া হতো, তারা মূলত শ্বশুর বাড়িতে গিয়ে বড় হতো। তো এইগুলো যখন আসলে পরিবর্তন করে ব্রিটিশরা, এটাও কিন্তু দেশীয় হিন্দু এবং মুসলিমদের আঘাত করে। আচ্ছা, মুসলিমদের আঘাত করার আর একটা কারণ হচ্ছে মডার্ন এডুকেশন চালু করা। মুসলমানরা ব্রিটিশদের পরবর্তী ধাপে এসেও আধুনিক শিক্ষা নিতে যায় নাই। মুসলমানরা মনে করতো আধুনিক শিক্ষা মানে আধুনিক শিক্ষা বলতে মডার্ন এডুকেশন বলতে ইংরেজি শিক্ষা বা ব্রিটিশদের যে শিক্ষা প্রচলন ছিল, এইটা গ্রহণ করলে আমাদের ধর্ম চলে যাবে, আমাদের কি করতে হবে? আরবি ফার্সি শিখতে হবে, এতটুকু হলেই শেষ, এর বাইরে আমাদের আর শেখার দরকার নেই। যার কারণে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু হিন্দুদের ডেভেলপমেন্ট বেশি হয়েছে এবং মুসলমানদের ডেভেলপমেন্ট কম, কারণ মুসলমানরা মডার্ন এডুকেশন নিত না। তো এডুকেশন না নিলে ব্রিটিশরা স্যার আমার দাদা কিন্তু ব্রিটিশ আমাদের পড়াশোনা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, মানে সবার কথা কিন্তু বলছি না। তো স্যার ওনার নামের আগে যে শ্রী শ্রী জয়নাল আবেদিন ছিল। আচ্ছা আচ্ছা, উনি মুসলমান ছিল কিন্তু নামের আগে শ্রী শ্রী যুক্ত করেছেন না? এটা দরকার ছিল, মানে এটা একটু রেসিস্ট ইয়ে ছিল আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে পারছেন, মানে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু মুসলমানদের অগ্রগতি, আমি যদি দুইটা ক্যাটাগরি গ্রুপের অগ্রগতি চিন্তা করি, মুসলমানরা মডার্ন এডুকেশন অনেক লেটে নেয়, বিশেষ করে স্যার সলিমুল্লাহ, নওয়াব আব্দুল্লাহ লতিফ, সৈয়দ আমির আলী, এদের অনেক পৃষ্ঠপোষকতায় মুসলমানরা মডার্ন এডুকেশনের দিকে চলে আসছে। তার আগে মুসলমানরা একটু প্যারা টাইপের ছিল যে না, আরবি ফার্সির বাইরে কোনো এডুকেশন চলবে না। আচ্ছা, এটা আসলে রিলিজিয়াস কারণ ছিল এগুলো। পলিটিক্যাল কারণ হচ্ছে ব্রিটিশরা নতুন একটা আইন জারি করে, সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি মানে যে জমিদারগুলো ব্রিটিশদের অধীনে আছে তারা যদি মারা যায়, আবার বলি, যে জমিদার ব্রিটিশদের অধীনে তারা যদি মারা যায়, তাদের
কোনো সন্তান না থাকে তাহলে তারা জমিদারিত্ব হারাবে। মানে অনেক জমিদারের আসলে পালক পুত্র ছিল, আমাদের অনেক জমিদারের পালক পুত্র থাকতো, নিজস্ব ছেলে মেয়ে থাকতো না, তাই পুত্রকে পালক আনতো। তো তখনকার বাংলায় যারা যে জমিদার ছিল অনেক কয়েকটা জমিদারের পালক পুত্র ছিল, তার মানে এইটা কিন্তু তাদের প্রপার্টি হারানোর একটা পলিসি, রাইট? মানে সেই জমিদার মারা গেলে কিন্তু তার ছেলেকে আর জমিদারিত্ব দিতে পারবে না। তো এই নিয়মটা দেশীয় জমিদারদের খুবই আঘাত করে, যে তাদের পালক পুত্র থাকলে সে আর জমিদারিত্ব পাবে না। এটা একটা কারণ ছিল। ইকোনমিক কারণ ছিল, আসলে ব্রিটিশরা তো এর আগেই দেখলাম যে তারা প্রচুর পরিমাণ ট্যাক্স আদায় করতো, ট্যাক্স আদায়ের নামে টর্চার করতো, দুর্ভিক্ষ দেখা দিলেও ট্যাক্স আদায় বাদ দিত না। এই যে জনগণকে টর্চার করতো, জনগণ তো অবশ্যই খেপে যাবে, জনগণও খেপে গেছে। তো এই যে পলিটিক্যাল কারণ, ইকোনমিক কারণ, রিলিজিয়াস কারণ, রিফরমেশন মূলক কারণ, এই সবগুলো কারণে একত্রে যোগ হয়ে একটা বিদ্রোহ শুরু হয়, সেটার নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। এবং এটা মঙ্গল পাণ্ডের হাত দিয়ে শুরু হয়। মঙ্গল পাণ্ডে গিয়ে বিদ্রোহ ঘোষণা করে যে না, আমরা আর মানি না, সিপাহীদের মধ্যে ভাগ হয়ে যায়। তারা মূলত আন্দোলন শুরু করে। নাগপুর, কানপুর, ব্যারাকপুর, মানে যত জায়গায় ব্রিটিশদের সেন্টার ছিল সব জায়গায় সিপাহীদের মধ্যে ভাগ হয়ে যায় এবং আন্দোলন শুরু করে। এবং সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশরা অলরেডি অর্ধেক ভিত কেঁপে গেছে, তারা বুঝে গেছে যে তারা মনে হয় আর বেশি দিন থাকতে পারবে না। ব্যাপক আন্দোলন ছিল, কিন্তু ফাইনালি মঙ্গল পাণ্ডেকে ধরে ফেলা হয় আর কি। বলেন মঙ্গল পাণ্ডের পরিণতি কি হয়? স্যার তাকে তো জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। তাকে ফাঁসি দেওয়া হয়। মঙ্গল পাণ্ডেকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। শুধু তাই না, সিপাহী বিদ্রোহের সাথে জড়িত যে সিপাহী গুলো ছিল সবাইকে ফাঁসির কাছে দেওয়া হয়, প্রমিনেন্ট। এবং আমাদের বাংলার অংশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, বাহাদুর শাহ পার্ক দেখেছেন জগন্নাথ ইউনিভার্সিটির পাশে? জি স্যার, ভিক্টোরিয়া পার্ক। এই ভিক্টোরিয়া পার্কেই বাংলার অংশে যারা বিদ্রোহ করেছিল তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়। এই জন্য এই পার্কটা আমরা স্মরণ করি ভিক্টোরিয়া পার্ক। একটা জায়গায় ছিল ওইখানে কি মানে মানুষদের ফাঁসি দিয়ে ঝুলা রাখতো। হ্যাঁ, সেই কারণেই, এই যে সিপাহী বিদ্রোহের কারণে। সো এইটা গেল সিপাহী বিদ্রোহ। তাহলে আমি সিপাহী বিদ্রোহটা একটু শর্ট করে বলি। আমরা সিপাহী বিদ্রোহ বললাম যে ইংলিশ ব্রিটিশদের সোলজার ছিল। হ্যাঁ স্যার, মঙ্গল পাণ্ডে মুভিতে বলা হয়েছিল যে সিপাহী বিদ্রোহ ছিল যে মানে আমাদের যে স্বাধীনতার যে ডাক, সেটা প্রথম ধাপ, ঠিক আছে। কিন্তু স্যার এটা তো ব্রিটিশরা স্যার মানে আমাদের মানে তখন হাইড করছিল স্যার, এটা কারণ কি ছিল স্যার? না, ব্রিটিশরা তো কন্ট্রোল করতে চাচ্ছে, না হলে তারা তো এখানে কলোনি, মানে কেউ কি শাসন ছেড়ে দিতে চায়? না স্যার, শাসন তো ছেড়ে দিতে চাইবে না। আপনার এইখানে মানুষজনকে টর্চার করে প্রফিট পাওয়া যায়, বিলাসবহুল জীবন, কত ধনরত্ন, কত কিছু লুট করা যায়, এটা তো কেউ ছাড়বে না। স্যার মঙ্গল পাণ্ডেকে তো স্যার ক্ষমা চাইতেও বলা হয়েছিল, কিন্তু সে তো বলছে যে মাই ডেথ উইল বি দ্য রেগুলেশন। তার মানে বুঝতে পারছেন না, মানে আমি এই জন্য বলছি এই কোর্সটা কিন্তু আমাদের জাতির ইতিহাসের কোর্স। মানে আপনাকে কিন্তু জানতে হবে যে আপনার পূর্বপুরুষরা কেমন ছিল। আপনার পূর্বপুরুষের মধ্যে যেমন মীর জাফরও ছিল, আমার পূর্বপুরুষের মধ্যে কিন্তু মঙ্গল পাণ্ডেও ছিল, আমার পূর্বপুরুষের মধ্যে তিতুমিরও ছিল। তো আপনি আসলে কোনটা গ্রহণ করবেন, এটাই হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। অনেক কারণ ছিল। সিপাহী বিদ্রোহ খুবই অর্গানাইজড এবং একটা বড় আঘাত, বলা চলে ব্রিটিশদের ভিত কেঁপে গেছে। ব্রিটিশরা বুঝতে পারছে যে আসলে বাঙালিরা কি করতে পারে, আর সিপাহীরা। লোকাল রিভোল্ট, এগুলো ছাড়াও বিভিন্ন অঞ্চলে অঞ্চল ভিত্তিক আন্দোলন ছিল, সেগুলোর জন্য একটু নেক্সট স্লাইডে আছে। এই যে রুরাল রিভোল্ট, এটা একটু এটার সাথে অ্যাড করে পড়বেন। আচ্ছা, আমরা আসি নাকি বলে যাচ্ছি? স্যার আছি। আচ্ছা, ওকে, ফাইন। স্যার রিভোল্ট আর মিউটিনি কি একই? হ্যাঁ, রিভোল্ট আর রেজিস্ট্যান্ট একই। আমি এখন বললাম যে কিছু লোকাল রিভোল্ট ছিল, দিজ আর রিজিওনাল রেজিস্ট্যান্স। দেখেন অনেকে এগুলোর সাথে পরিচিত। তেভাগা আন্দোলন, তনকা আন্দোলন, নানকার
আন্দোলন বা নানকার মুভমেন্ট, নাচল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ, এগুলোর নাম শুনেছেন কেউ? স্যার শুধু স্যার সাঁওতাল বিদ্রোহ শুনেছি। সাঁওতাল বিদ্রোহ আরগুলো আপনারা শুনেন নাই, বাট আমি বলে দিচ্ছি। এই 4-5টা আসলে প্রমিনেন্ট যেটা আমাদের অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। তেভাগ আন্দোলন নাম শোনার কথা, ইলা মিত্র যার সাথে জড়িত। আমি কোন একটা ক্লাসে ইলা মিত্রের একটা সাক্ষাৎকার দেখাবো। ইলা মিত্রকে জেলখানায় যে কি পরিমাণ টর্চার করছে এটা শুনলে আপনার শরীর শিহরিত হয়ে যাবে। আর 47-এর পার্টিশনের পরে আবার কলকাতায় গিয়েছে, কারণ ইলা মিত্র তো শিক্ষিত ছিল, সেখানে টিচারি করেছে, সেখানে আবার রাজনীতি করেছে। মানে একটা বর্ণাঢ্য জীবন ইলা মিত্র, আপনারা পরে দেখতে পারেন ইলা মিত্রের জীবনী। তেভাগ আন্দোলনের সাথে পরিচিত ছিল। তনকা এবং নানকার আন্দোলন, তনকা মানে আমরা যে ধান উৎপাদন করে সেটাকে বলা হতো। তনকা এবং নানকার হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, এই হাওর অঞ্চলের সাথে জড়িত। টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ। নাচল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহটা রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জে নাচলে সাঁওতালদের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়। এই সবগুলো আন্দোলন মূলত ট্যাক্স কেন্দ্রিক, জমির খাজনা কেন্দ্রিক। কিরকম আমি মনে হয় কোন একটা ক্লাসে বলছি কিনা, কৃষকরা 20 কাঠা জমি চাষ করে 17 কাঠার ধান জমিদারদের দিতে হতো। ব্রিটিশ আন্ডারে যে জমিদার ছিল তাদের দিতে হতো। এটা অনেক মুভিতে দেখছি যেরকম জমিদারদের দিয়ে। তাহলে 20 কাঠা জমি চাষ করে 17 কাঠা, মানে নিজে পরিশ্রম করে খরচ করে চাষ করে 17 কাঠা তাদের দিতে হতো, এবং 3 কাঠা নিজেরা পেত। এটা যারা বিশেষ করে এখনো রংপুর, দিনাজপুরের অঞ্চলে যারা আপনারা, তারা আধিয়ারি সিস্টেমের নাম শুনতে পারবেন। আধিয়ারা বা আধিয়ারি, যে কোনো জমি এভাবে এখন মেবি হাফ হাফ দেয়, তো এগুলো মানে অর্ধেক অর্ধেক দেয়, দিতে পারে। এখন কোন কোন অঞ্চলে এটা এখন 3 ভাগের 1 ভাগ দেয়, বা কোন কোন অঞ্চলে হাফ দিতে পারে। বাট তখন 20 কাঠার মধ্যে 17 কাঠা ফসল দিতে হতো, তাও আবার নিজে মাথায় পৌঁছে দিয়ে আসতে হতো তাদের গোলায়। যার কারণে এগুলো আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলন হিসেবে পরিগণিত। স্যার তানকা নানকার মুভমেন্টে আরেকবার বলা যাবে? হ্যাঁ, তানকা, নানকা, তেভাগা সবগুলোই আসলে আমাদের ফসলের বন্টন, ডিস্ট্রিবিউশন কেন্দ্রিক। কৃষকরা যে ক্রপস প্রোডাকশন করতো, যে সেগুলোর আসলে ডিস্ট্রিবিউশন এইগুলো আজকের আমরা ফিল্ড ট্রিপে নিয়ে গেছিলাম নাচলে আর কি। এটা চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জে নাচল এবং সাঁওতাল। স্যার রুরাল রিভল্টটা কি লোকাল রিভল্টের ইনক্লুডেড ছিল? একই জিনিস, রুরাল আর লোকাল তো আসলে সিনোনিমাস ওয়ার্ড। আচ্ছা, এর ফলে তার মানে আমরা যখন বিভিন্ন আন্দোলনে যাচ্ছি, মডার্ন এডুকেশন চালু হয়ে গেছে। যেমন ওই যে সাজিদ মনে হয় বলছে ওর দাদা পড়াশোনা করতে গেছে কলকাতায়, তার মানে একটা সার্টেন গ্রুপ অফ পিপুল কিন্তু পড়াশোনা করতে যাচ্ছে, তারা কিন্তু একটা শিক্ষিত শ্রেণী গড়ে উঠতেছে। দ্যাট মিনস ব্রিটিশ পিরিয়ডে একটা মিডল ক্লাসের উত্থান হয়। এখনো দেখেন যত আন্দোলন, যত সমস্যা, এই মধ্যবিত্ত শ্রেণীর। যে কোনো রেভলিউশনে সবসময় যারা আগে থাকে তারা মধ্যবিত্ত, কারণ এদের সমস্যাটা বেশি হয়, এদের গায়ে লাগে বেশি। এখানে আমি বলার চেষ্টা করছি, আপনার বিশেষ করে আপনার দাদারা বা তার দাদারা, বাবারা যারা পড়াশোনা করতো, তারা কিন্তু তখনকার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা সচেতনতা তৈরি হয় যে না, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজিদ,
জি স্যার। হ্যাঁ, আপনি তো আপনার দাদা পুত্র নীতি করবে, এরাই পরবর্তীতে দেশের আসলে পাওয়ার ক্ষমতাটা দিয়ে দেবে। তো এইটা আমাদের রেজিস্ট্যান্সের আলোচনা, বোঝা গেল? স্যার নাতাশা বলেন। স্যার আজকের রেকর্ডিংটা কি স্যার পাওয়া যাবে স্যার? প্রতি ক্লাসের মতন আজকের রেকর্ডিংটা কি একটু পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। আমি রেকর্ডিং করে আপনাদের দিয়ে দেব। স্যার আসলে আমার নানু, স্যার আমি আসলে ক্লাসটা আমি ক্যাচ করতে পারছি না, আমার আসলে নানু কোমাতে, তো মানে উনি লাইভ সাপোর্টটা খুলে দিয়েছে, মানে আমার সমস্যা নেই নাতাশা, আমি এটা রেকর্ডিং দিয়ে দেব। ক্যাচ করতে পারছি না কিছু। আমি এটা রেকর্ডিং দিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একজন বলেন রেজিস্ট্যান্স মুভমেন্ট কয়টা পড়লাম, শুধু একটু নামগুলো বলেন দেখি আপনাদের মনে আছে কিনা। প্রথমটা পড়লাম ফকির মঙ্ক মুভমেন্ট, দেন তিতুমিরেরটা, তারপর ফরাজি আন্দোলন, তারপর ইন্ডিগো রিভল্ট, সিপাহী বিদ্রোহ, লোকাল রিভল্ট, আর লাস্টে আমরা রাইজ অফ মিডল ক্লাস। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? স্যার সিপাহী বিদ্রোহটা আরেকবার বললে ভালো হয়। সিপাহী বিদ্রোহ নিয়ে বলেছি যে সিপাহী বিদ্রোহের অনেকগুলো কারণ ছিল। রিলিজিয়াস কারণটা আপনারা জানেন, রিলিজিয়াস কারণ ছাড়াও রিফরমেশন মূলক কারণ ছিল। ব্রিটিশরা অনেকগুলো রিফরমেশন পলিসি নেয়, বিধবা বিবাহ আইন প্রচলন করা, সতীদাহ প্রথা বন্ধ করা, বাল্য বিবাহ বন্ধ করা, মডার্ন এডুকেশন চালু করা, যেটা হিন্দু মুসলমান উভয়কেই মানে আঘাত করে। পলিটিক্যাল কারণ ছিল, রাজার জমিদারের কোনো পালক পুত্র সম্পত্তি পাবে না। দেন ইকোনমিক কারণ ছিল, তারা ট্যাক্সের নামে জনগণকে অত্যাচার করত। এই সবগুলো কারণের ফলে সিপাহীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহটা শুরু হয়। সিপাহী বিদ্রোহের প্রমিনেন্টদের, মঙ্গল পাণ্ড্যকে শুরু করে প্রমিনেন্টদের আসলে ফাঁসির কাস্টে মেরে ফেলা হয়। তো বোঝা যাচ্ছে আমাদের এখানে কি তবে বঙ্গবন্ধুকে যে ফাঁসিতে যে ঝুলানো হয়, তাহলে এখানে কি স্যার ব্রিটিশরা জয় হয় না? ব্রিটিশরা হ্যাঁ, ব্রিটিশরা তো কন্ট্রোল করে ফেলে। আপনারা একটু সিনেমাটা দেখেন, লাগান সিনেমাটা, সরি মঙ্গল পাণ্ডে সিনেমাটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তেভাগা আন্দোলন ছিল, এটা আসলে কৃষকদের ফসলের ভাগাভাগি নিয়ে একটা আন্দোলন, এবং তেভাগা আন্দোলন ব্রিটিশ থেকে শুরু হলেও পাকিস্তান পিরিয়ডে গিয়েও হয়। ইলামিত্র মূলত অত্যাচারিত হয় পাকিস্তান শাসক গোষ্ঠীর দ্বারা। স্যার এই যে আরো যারা ছিল নাচল, সাঁওতাল, স্যার এগুলো তো মনে হয় ফসল ভাগাভাগি আন্দোলন নিয়ে নাকি? ফসল ভাগাভাগি, আপনি শুধু এখানে মনে রাখেন যে এই লোকাল আন্দোলনগুলো ক্রপস এর ডিস্ট্রিবিউশন, যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন ছিল, এইটা নিয়ে আন্দোলন। ঠিক আছে স্যার। তো আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে ব্রিটিশরা কিন্তু বুঝে গেল যে ভারতবর্ষে রেজিস্ট্যান্স হচ্ছে, এটা তো ভালো মানুষ না যে এইখানে রেজিস্ট্যান্স হচ্ছে, এবং কনস্পাইরেসি মূলক ব্যবস্থা নিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো তারা একটা নতুন পলিসি নিল। মনে আছে এর আগে একটা পলিসি নিয়েছিল, ওই যে মীর জাফরকে হাত করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করলো। এইবার এই যে ভারতবর্ষে তার এতগুলো রেজিস্ট্যান্স মুভমেন্ট হয়ে গেছে, একটা মিডল ক্লাসের উত্থান ঘটে গেছে, যারা পড়াশোনা শিক্ষিত গোষ্ঠীর উদ্ভাবন হয়ে গেছে, তারা একটা নতুন পলিসি নিল, তার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আমি একটু সহজ করে বলি ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা কেমন, আপনাদের দিয়ে আমি উদাহরণ দিই। ফর এক্সাম্পল, আপনারা বিদ্রোহ করে বসলেন যে হেলাল স্যারের কোর্স আর করবো না। আমি করলাম কি, বেছে বেছে 10-12 জনকে হাত করলাম, দেখো আমার কোর্সে আসো, আমি তোমাদের ভালো গ্রেড দিয়ে দেবো, তাও তোমরা বিদ্রোহ করো না। এবং শুধু গ্রেড না, তোমরা এখান থেকে
পাশ করে গেলে আমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে তোমাদের সবার চাকরি দিয়ে দেবো। তখন এই যে আপনাদের 40 দিনের মধ্যে কিন্তু 12 জন ভাগ হয়ে গেল। আন্দোলনটা স্ট্রং হলো না উইক হলো? স্যার স্ট্রং হয়ে গেল। আন্দোলন স্ট্রং হয়ে যাবে না উইক হয়ে যাবে? উইক হয়ে হয়ে যাবে। যাবে। স্যার উইক হয়ে যাবে অবভিয়াসলি। উইক হয়ে যাবে। সরি স্যার, উইক হয়ে যাবে। তো ব্রিটিশরা একটা পলিসি নিল, নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। মানে কোন ডিভাইড অ্যান্ড রুল পলিসি মিন্স ডিভাইড দ্য কমিউনিটি and give some interest to particular groups and new institution or govern the people. মানে কোন কমিউনিটিকে ভাগ করে দেওয়া এবং পার্টিকুলার কমিউনিটিকে সুবিধা দেওয়া এবং অন্য গ্রুপকে দূরে রাখা এবং তাদেরকে শাসন করা। ডিভাইড অ্যান্ড রুল পলিসি মানে কোন কমিউনিটিকে ভাগ করে তাদেরকে শাসন করা, ডিভাইড করে শাসন করা। সো ডিভাইড অ্যান্ড রুল পলিসির ফার্স্ট এক্সাম্পল হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ করে দেওয়া। তারা দেখলো যে এখানে খুবই অর্গানাইজড মুভমেন্ট হচ্ছে, তাহলে কি করা যায়, আমি যদি বঙ্গভঙ্গ করে দেই, গ্রেটার বাংলাকে যদি 2 ভাগ করে দেই, আন্দোলনটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমি একটু আগে বলছি যে ব্রিটিশরা আসার পরে হিন্দুদের কাছে টেনে নিছে, মানে ব্রিটিশরা করছে কি, কোনো সময় হিন্দুদের বুকে টেনে নিছে, মুসলিমদের দূরে সরাই দিছে, আবার একবার মুসলিমদের বুকে সরাই দিছে, হিন্দুদের দূরে সরাই দিছে। এটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই যে হিন্দু মুসলিমকে কাছে টানলো, দূরে সরালো, এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির ফলে দিস ইজ কল্ড কমিউনাল পলিটিক্স। বোঝা যাচ্ছে আমাদের হিন্দু মুসলমানের দ্বন্দ্ব কিন্তু ব্রিটিশদের আসলে ইনডিরেক্টলি তৈরি করে দেওয়া। আপনারা এটা ক্লিয়ার? জি স্যার। আমার হিন্দু তাহলে স্যার রুরাল, হ্যাঁ বলেন কারিম। স্যার রুরাল রিভোল্টের যে মানে যে সময়টা, ওইটা তো স্যার পুরোটাই হচ্ছে ফসল কেন্দ্রিক আন্দোলনটা ছিল। তো তাহলে কি এখানে কি তারা মানে যারা আন্দোলন করছে তারা কি হেরে যাওয়ার পরে মানে ব্রিটিশরা মানে কন্ট্রোল করে এরকম কিছু স্যার? এরপরে কি তারা আন্দোলন করছে, আন্দোলনের ফলে ব্রিটিশরা বুঝে গেছে যে আন্দোলন হচ্ছে, আর লোকাল রিভোল্ট গুলো একদম ব্রিটিশ লাস্ট পিরিয়ড শেষ সময় দিকে। বাট আমি রেজিস্ট্যান্স গুলো একটা ধারাবাহিক এখানে থাকতে পারে। প্রতিটা আন্দোলন সাথে সাথে কোনোটাই সাথে সাথে সাকসেসফুল হয় নাই, বাট এই আন্দোলনের ফলে ব্রিটিশদের ধাক্কা দিচ্ছে, ব্রিটিশরা বুঝতে পারছে, মানুষের মধ্যে সচেতনতা চলে আসছে, মানুষ আরো বেশি মানে রিভলিউশনারি হয়ে গেছে, পরে ব্রিটিশদের বিতরণ করা সম্ভব। স্যার মিডল ক্লাসটা স্যার এটা একটু বলতে পারিনি স্যার, মিডল ক্লাস আন্দোলনে কি হয়েছিল? মিডল ক্লাসটা বলতে চেয়েছি যে আমাদের এখানে যখন মডার্ন এডুকেশন চালু হয়ে গেল, তখন তো লোকজন পড়াশোনা করতো, তো একটা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর উদ্ভব হলো। আসলে যেই শ্রেণীটাই প্রথমে রাজনীতি শুরু করে এখানে আমাদের, এরাই পরবর্তীতে 1885 সালে সর্বভারতীয় কংগ্রেস ভারতের প্রথম যে রাজনৈতিক দল এটা প্রতিষ্ঠা করে। এরাই পরবর্তীতে ভারতের মুসলিমদের যে দল মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তার মানে আমাদের স্বাধীনতার জন্য, ব্রিটিশদের কাছ থেকে আমাদের স্বাধীনতার জন্য আমাদের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা আছে। এইটার জন্য এই পয়েন্টটা লিখছি। থ্যাংক ইউ স্যার। আমরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে ছিলাম যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি মানে কোন কমিউনিটিকে ভাগ করে তাদের শাসন করা। এই প্রসঙ্গে আমি বলছি ব্রিটিশরা কোনো সময় মুসলমানদের কাছে নিয়েছে, আবার কোনো সময় হিন্দুদের কাছে নিয়েছে, যার কারণে আমাদের ভারতবর্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এখনো হিন্দু মুসলমানের কনফ্লিক্ট, এখনো দ্বন্দ্ব, দাঙ্গা। এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে ইনডিরেক্টলি তারা এই দাঙ্গার বীজ বপন করে দিয়ে গেছে। দে আর কালপিট। তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসির প্রথম পলিসি হিসাবেই করলো কি, বাংলাকে ভাগ করে দিল। তাহলে এখানে একটু বলি যে পার্টিশন অফ বাংলা মানে কি। বাংলা, কলকাতা, আসাম, বিহার এই পুরোটা মিলে এর নাম ছিল বাংলা প্রেসিডেন্সি। কি নাম ছিল? বাংলা প্রেসিডেন্সি, মানে গ্রেটার বাংলা।
তারা এই বাংলা প্রেসিডেন্সিকে দুইটা ভাগে ভাগ করে দেয়। বাংলা এবং আসাম নিয়ে একটা অঞ্চল করে, আবার বলি বাংলা এবং আসাম মিলে একটা অঞ্চল, এখানে দেখা আছে বাংলা এবং আসাম, সেইটার নাম দেয় পূর্ববঙ্গ। বাংলা আসাম মিলে একটা অঞ্চল, বিহার কলকাতা মিলে আশেপাশের অঞ্চল মিলে একটা অঞ্চল, সেইটার নাম দেয় হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই পূর্ববঙ্গের রাজধানী করা হয় ঢাকা, পশ্চিমবঙ্গের রাজধানী করা হয় কলকাতা। আমাদের যে গ্রেটার বাংলা ছিল, বৃহত্তর বাংলা ছিল, তার মানে আমরা যদি বৃহত্তর বাংলায় থাকতাম তাহলে কিন্তু কলকাতা আমাদের ভাগেই থাকতো, তার মানে আমরাও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতাম। পার্টিশন অফ বেঙ্গলের ফলে কিন্তু এটা দুই ভাগ হয়ে গেল, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। এতটুকু ক্লিয়ার? জি স্যার। রাজধানীটা বলবেন স্যার? হ্যাঁ, পূর্ববঙ্গের রাজধানী ঢাকা করা হয় এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আর এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এর ফলে হিন্দু মুসলমানের দুই ধরনের রিয়াকশন ছিল। আচ্ছা, আপনাদের ধারণায় হিন্দুদের কি রিয়াকশন হবে আর মুসলমানদের কি রিয়াকশন হবে? যেহেতু স্যার কলকাতা হিন্দুদের দিকে বেশি, তো ওগুলো ভাবে এটা ওদের ওদের অঞ্চল, এই টাইপের কিছু। মুসলিমরা পার্টিশন অফ বেঙ্গলের ফলে, আচ্ছা তার আগে একটু বলে নেই, এইদিকে 1885 সালে কিন্তু আমাদের ভারতবর্ষে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়ে গেছে, নাম হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস, যেটা কংগ্রেস এখনো আছে, আমাদের ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল। এই কংগ্রেসের যারা মুসলিম নেতা ছিল তারা চিন্তা করলো যে না, কংগ্রেসে তো হিন্দু প্রাধান্য বেশি, আমাদের তো সুযোগ সুবিধা নাই, আমাদের তো একটা রাজনৈতিক দল দরকার। ব্রিটিশরাও সুযোগটা কাজে লাগালো, কাজে লাগায় মুসলিম নেতাদের বললো যে ঠিক আছে, আপনাদের একটা প্রদেশ বানিয়ে দিচ্ছি। পার্টিশন অফ বেঙ্গল, আমি সহজ করে বলি, দুইটা প্রদেশ হয়ে গেল, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গটা মুসলিম অধ্যুষিত ছিল, তো মুসলিম লিডারদের বোঝানোর চেষ্টা করলো যে নতুন প্রদেশ মানে তোমাদের নতুন একটা রাজধানী, তো নতুন একটা রাজধানী হলে অনেক নতুন অফিস তৈরি হবে, নতুন রাজধানী যদি হয় নতুন অফিস তৈরি হবে, নতুন কাজের সুযোগ তৈরি হবে, নতুন এডুকেশনাল সেন্টার তৈরি হবে। তো পার্টিশন অফ বেঙ্গলের ফলে মুসলমানরা খুব খুশি হয়ে গেছে যে না, আমরা একটা নতুন প্রদেশ পেয়ে গেছি, আমাদের এখানে নতুন একটা রাজধানী আছে, বিভিন্ন অফিস আদালত তৈরি হবে, কোর্ট তৈরি হবে, এখানে স্কুল কলেজ তৈরি হবে, চাকরির সুযোগ হবে, আমরা নিজেদেরকে উন্নয়ন করতে পারবো। কংগ্রেসে থেকে আমরা কিচ্ছু করতে পারি নাই, আমরা কংগ্রেসে থেকে আমাদের কোনো উন্নয়ন হয় নাই, আমরা এবার নিজেদের উন্নয়ন করতে পারবো। মুসলমানরা খুব খুশি হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার? মুসলমানদের খুশির কারণ চাকরি বাকরি, শিক্ষা, ইকোনমিক উন্নয়ন, তারা সব উন্নয়ন করতে পারবে। মুসলমানরা একটা নতুন স্বপ্ন দেখা শুরু করলো। ক্লিয়ার এতটুকু? জি স্যার। এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই শুধুমাত্র ধর্মভিত্তিক একটা দল প্রতিষ্ঠা করলো মুসলিম লীগ 1906 সালে। হিন্দুরা অখুশি হয়ে গেল পার্টিশন অফ বেঙ্গলের ফলে। এখন হিন্দুরা কেন অখুশি হলো এটা জানা দরকার না? আমাদের বাংলায় যত জমিদার ছিল সব জমিদার হিন্দু, পূর্ববঙ্গে যত জমিদার ছিল সব জমিদার হিন্দু। এখন যত জমিদার বাড়ি দেখেন দেখেন সবগুলো জমিদার বাড়ি কিন্তু হিন্দুদের। টাঙ্গাইলে, নরসিংদীতে, মানিকগঞ্জে আমি জমিদার বাড়িতে গিয়েছিলাম গত মানে আমাদের লকডাউনের আগের সেমিস্টারে। সব জমিদার হিন্দু। জমিদার বাড়ি। এখন পার্টিশন অফ বেঙ্গলের ফলে জমিদার, আচ্ছা এখানে আবার একটা মজার কাহিনী, জমিদারের জমিদারিত্ব গুলো কিন্তু পূর্ববঙ্গে, কিন্তু তারা থাকতো কলকাতায়। তো পার্টিশন অফ বেঙ্গল যদি হয়ে যায় তাহলে জমিদারিত্ব গুলো তো সব হারিয়ে যাবে। তার মানে জমিদার গুলো কি খুশি হবে না অখুশি হবে? অখুশি। অখুশি হবে। আচ্ছা, আবার একটা কারণ, এতদিন সবকিছু কলকাতা কেন্দ্রিক ছিল, যখন পার্টিশন অফ বেঙ্গল হয়ে গেল, বঙ্গভঙ্গ হয়ে গেল, আমাদের পূর্ববঙ্গের একটা বন্দর আছে, চট্টগ্রাম বন্দর, তাই না? জি স্যার।
পার্টিশন অফ বেঙ্গলের ফলে চট্টগ্রাম বন্দরের বিশাল ভূমিকা বেড়ে গেল, চট্টগ্রাম বন্দরের কদর বেড়ে গেল। তার মানে কলকাতার বন্দরগুলো কিন্তু সিগনিফিকেন্স হারাচ্ছে, ইকোনমিক লস হয়ে যাচ্ছে। তো হিন্দুরা অনেক ব্যবসায়ী ছিল, মানে আগেকার সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা হিন্দু ছিল, তো তারাও এটা অখুশি ভাবে নিল। এই যে ইকোনমিক লস হয়ে যাচ্ছে, জমিদারিত্ব হারাচ্ছে, এই কারণে কিন্তু হিন্দুরা অখুশি ছিল। এটা গেল হিন্দু মুসলমানের রিয়াকশন। আরো একটা গ্রুপ যেটা মুসলমান এবং হিন্দু বোধ, যারা শিক্ষিত এবং প্রগতিশীল ছিল, তারাও বঙ্গভঙ্গ মেনে নিতে পারে নাই। লাইক রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষিত এবং হিন্দু মুসলমান বোধ যারা লিবারাল ছিল, তারা বঙ্গভঙ্গ মেনে নিতে পারেনি। তারা মনে করছে এটা আমাদের বঙ্গমাতাকে খণ্ডন করা, আমাদের যে বৃহত্তর বঙ্গমা আছে এটাকে ভেঙে ফেলা। এবং এই মনের কষ্টে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখে ফেললেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের জাতীয় সঙ্গীত। এই আমাদের জাতীয় সঙ্গীত লেখার প্রেক্ষাপট হচ্ছে বঙ্গভঙ্গ, এটা কি জানেন? স্যার জানতাম না এটা। আচ্ছা, যারা জানতেন তারা তো জানেনি। যখন বঙ্গভঙ্গ করে ফেললেন, আসলে রবীন্দ্রনাথ ঠাকুর মনে কষ্ট নিয়ে এই গানটা লিখে ফেলেন। পরবর্তীতে এই গান আমাদের জাতীয় সঙ্গীত হয়ে যায়। তার মানে এখানে একটা মজার ইন্টারেস্টিং কথা বলে থাকি। আপনারা ফেসবুকে দেখবেন অনেকে বলার চেষ্টা করে, জেমসের একটা গান আছে না বাংলাদেশ নিয়ে, জি স্যার। জি স্যার। দেখবেন যে অনেকে বলার চেষ্টা করে জেমসের গানের মধ্যে বাংলাদেশের সবকিছু আছে, এইটাই তো জাতীয় সঙ্গীত হওয়া উচিত। এরকম লেখালেখি পড়ছেন না আপনারা? না স্যার, এটা পড়িনি। মাঝখানে স্যার এটা অনেক মানে কথা হয়েছিল। হ্যাঁ, নাকি হয়তো জানে, আমিও দেখেছি। তো এইটা কিন্তু একটা বোগাস মার্কা কথাবার্তা। কারণ দেখেন, এই গানটার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। তো রবীন্দ্রনাথের এই গানটা শুধু একটা গান না, এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। তো আমার জেমসের ওই গানের কথায় ভালো ভালো কথা থাকতেই পারে, তার মানেই যে সেটা ন্যাশনাল অ্যানথেম হতে হবে নট নেসেসারি। ন্যাশনাল অ্যানথেম হওয়ার জন্য তার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স থাকতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই যখন বঙ্গভঙ্গ করে ফেলে, এটার এই রিয়াকশন হিসেবে এই গানটা লিখে ফেলে, তার এটা কিন্তু একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। তো পার্টিশন অফ বেঙ্গল, হিন্দু মুসলমানের রিয়াকশন বুঝলাম আমরা। জি স্যার। আপনাদের কি এরপরে ক্লাস আছে? আমি আর একটু 5 মিনিট পড়াতে চাই। জি স্যার। স্যার আমাদের এক্সামটা কবে? আচ্ছা, এক্সামটা হচ্ছে আপনাদের সোমবারে, কামিং সোমবারে। স্যার আমাদের রিভিউ ক্লাস একটা লাগবে স্যার। হ্যাঁ, আমি এজন্যই বলছি আপনাদের কিন্তু আমি শনিবারে 10টা থেকে 11টা একটা রিভিউ ক্লাস নেব। এখন বলে রাখলাম, আমার সিআর কে যেন ছিল, স্যার বুধবারে এক্সাম নেওয়া যায় না স্যার? না, এটা তো আসলে ইউনিভার্সিটির শিডিউল করা ডেট, আমি ডেট চেঞ্জ করতে পারবো না। রবিবারে আপনাদের রিভিউ ক্লাস নেব, সরি রবিবারে বলছি, শনিবারে। ইভেন আপনার শনিবারে ক্লাস নেওয়ার পর যদি দেখি আপনাদের প্রবলেম আছে, আমি আপনাদের সাথে আলোচনা করে আরো একটা টাইম সেট করে প্রয়োজন আরো একটা ক্লাস নেব, তাও ডেটটা চেঞ্জ করা যাবে না। এই স্যাটারডে তো অন্য কোনো ক্লাস থাকার কথা না। না, এটা রেগুলার রুটিনে নেই। আমি একটা আপনাদের পড়ার সুবিধার জন্য আমি একটা আমাদের কামিং স্যাটারডেতে কোনো এক্সট্রা ক্লাস নাই একাডেমিক ক্যালেন্ডারে। আপনাদের কোনো কোর্সেরই নাই, থাকার কথা না। বাট আমি আপনাদের পড়ার সুবিধার জন্য স্যাটারডেতে 10টা থেকে 11টা একটা রিভিউ ক্লাস নিতে যাচ্ছি। ওকে স্যার। তো আমার সিআর কে ছিলেন এই ক্লাসের জন্য? স্যার আমি ছিলাম, আর একটা ভাইয়া ছিল। স্যার ইসমাত ছিল, ইসমাতের হচ্ছে ওর ভাই আসবে বাইরে থেকে, ওইখানে গেছে স্যার, অনেক ভিজিট করে। সাবরিনা, আপনি একটু আমার ফেসবুক গ্রুপটাতে একটা পোস্ট দিয়ে দিবেন যে সেকশন 9 এর একটা রিভিউ ক্লাস আছে 10টা থেকে 11টায়, একটু একটা পোস্ট দিয়ে দিবেন যেন সবাই আবার মনে থাকে। ওকে স্যার, দিয়ে দিব। আমি একটু আর 2 মিনিট পড়াবো। সো
আমরা দেখলাম যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি হয়ে গেছে। তার সেই পলিসির প্রথম পদক্ষেপ হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, বাংলাকে দুই ভাগ করে দেওয়া হয়ে গেল। হিন্দু মুসলমানের দুই ধরনের রিয়াকশন ছিল। দেন একটা মুভমেন্ট শুরু হয়, সেটার নাম স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট। The main motto of Swadeshi and boycott movement was to use indigenous product. দেশি পণ্য ব্যবহার করো, বিলেতি পণ্য বর্জন করো। এটাই স্বদেশী আন্দোলন, মানে বিলেতি পণ্য, ব্রিটিশ পণ্য বয়কট করো, দেশি পণ্য ব্যবহার করো। এবং এই আন্দোলনের ফলে আমাদের সবচেয়ে বড় যে ভূমিকা, আমাদের দেশীয় শিল্প প্রতিষ্ঠান, দেশীয় কারখানা, ইভেন আপনারা কেরুয়ান কোম্পানির নাম শুনেছেন? জি স্যার, জি স্যার। জি স্যার। এগুলো কিন্তু এই সময় তৈরি। ইভেন এই সময় মানুষ চিন্তা করে আমরা নিজস্ব কারখানায় তৈরি বিড়ি খাবো। মানে মূল কথা, স্বদেশী আন্দোলনের মেইন থিমটা ছিল যে আমরা দেশি পণ্য ব্যবহার করব, দেশি শিল্প। এবং এই সময় কিন্তু সকল টেকনিক্যাল স্কুল কলেজগুলো প্রতিষ্ঠা হয়ে যায়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, টেকনিক্যাল স্কুল কলেজ, দেশি শিক্ষা প্রতিষ্ঠান, দেশি শিল্প কারখানা, দেশি হস্তশিল্প, দেশি ওষুধ তৈরি কারখানা, সব এই সময় তৈরি হয় বিকজ অফ স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট। স্বদেশী এবং বয়কট। স্বদেশী মুভমেন্টটাকে পূর্ব বাংলা হয়েছিল নাকি পশ্চিম বাংলায়? পূর্ব বাংলা। পূর্ব বাংলা মানে পুরো বাংলাতেই, কারণ স্বদেশী আন্দোলনটা হলো এই মূলত বঙ্গভঙ্গের ফলে। বঙ্গভঙ্গ থেকে ব্রিটিশদের পলিসি, টেকনিক্যাল পলিসি, বাট মুসলমানরা মনে করতেছে এটা তাদের জন্য খুব ভালো। আবার একটু কংগ্রেসে চলে যাই। কংগ্রেসের কথা মনে আছে যে ভারতে প্রথম একটা রাজনৈতিক দল হলো কংগ্রেস। কংগ্রেসের দুইটা ভাগ ছিল, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। কেউ জানেন নরমপন্থী মানে কি আর চরমপন্থী মানে কি? নরমপন্থী মানে যে রাজনীতিবিদরা আলাপ আলোচনা করে সলিউশনে যেতে চায়, তারা হচ্ছে নরমপন্থী। ফর এক্সাম্পল বাংলাদেশে কারা নরমপন্থী? বাংলাদেশে মনে করেন বিএনপি টাইপ না, এরশাদ টাইপের, এরশাদের দল আলাপ আলোচনা করে। আর চরমপন্থী মনে করেন বামপন্থী দলগুলো, তারা কিন্তু খালি আন্দোলন করে, সারা বছরই আন্দোলন করে। কংগ্রেসের একটা দল ছিল যারা চরমপন্থী, যারা কংগ্রেস থেকে বের হয়ে আসে। তারা মনে করে এই আলাপ আলোচনা, মিছিল, মিটিং এগুলো করে ব্রিটিশদের তাড়ানো যাবে না, তাহলে কি করা যাবে? রেভলিউশন করতে হবে। এবং চরমপন্থীদের মধ্যে যারা ছিল ক্ষুদিরাম, এইবার বুঝতে পারছেন চরমপন্থী কারা? প্রীতিলতা, চরমপন্থীর পরবর্তী ধারা যারা ছিল, প্রীতিলতা, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, বারিন ঘোষ, বিপিন রায়, অরবিন্দ। চরমপন্থীদের মূল কথা ছিল, আমি একটা গ্রামের উদাহরণ থেকে বলি। গ্রামে একটা কথা বলে, ধর তক্তা মার পেরেক, এটার মানে বোঝেন? কথা কম কাজ বেশি। হ্যাঁ, কথা কম কাজ বেশি। তো বাঙালি একটা গ্রুপ ছিল, যে গ্রুপটা, আচ্ছা এই গ্রুপের অনেকগুলো টেকনিক্যাল নলেজ ছিল, তার নিজেরাই বোমা তৈরি করতে পারতো, আর্মস সাপ্লাই। এদের সাথে আবার জার্মানির সম্পর্ক ছিল, এই যে ইন্টারন্যাশনাল পলিটিক্স ছিল জড়িত। এই গ্রুপটার সাথে জার্মানিদের ভালো সম্পর্ক ছিল রাজনৈতিক ভাবে, যেহেতু তারা রেভলিউশন করতে চায়। তো জার্মান থেকে আর্মস নিয়ে আসতো, হাত বোমা তৈরি করতে পারতো। তো এরা করতো কি, ব্রিটিশ যারা অফিসার ছিল এদেরকে খালি সুযোগে খুঁজতো, এই যেখানে সুযোগ পেতো তাকে মেরে ফেলতো, শেষ, কোনো কথা নাই। ব্রিটিশদের কোনো সেন্টারে যেত, সেখানে গিয়ে যাকে যাকে পেতো মেরে ফেলতো, কোনো কথা নেই। কোনো অস্ত্রাগার লুণ্ঠন করে যা আছে সবাইকে মেরে ফেলবে। তো এদের ব্রিটিশরা নাম দিয়েছিল যে বেঙ্গল টেরোরিস্ট গ্রুপ। এরা মূলত আসলে বিদ্রোহী একটা গ্রুপ ছিল, এটাকেই চরমপন্থী বলা হয়। এই চরমপন্থী গ্রুপ ছিল যারা মূলত বললো যে না, এই আলাপ আলোচনা করে বঙ্গভঙ্গ বন্ধ করা সম্ভব না, বা ব্রিটিশদের তাড়ানো সম্ভব না। ব্রিটিশদের তাড়াতে হলে এই যে ধর তক্তা মার পেরেক টাইপের আর কি। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বললাম অরবিন্দ রায়। পরবর্তীতে ক্ষুদিরাম ধরা পড়ে যায় আর কি, আর আপনারা জানেন যে ক্ষুদিরামকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। ক্ষুদিরাম কি নেতাজি সুভাষচন্দ্র? যে না, সুভাষচন্দ্র এই
ধারার ছিল, এরা সবাই এই চরমপন্থী ধারার। স্যার এই চরমপন্থী নরমপন্থী কংগ্রেস এগুলো নিয়ে খুব ডিটেলসে লেখা ছিল হচ্ছে সমরেশ মজুমদার উত্তরাধিকার কালবেলা বইয়ে, অনেক অনেক ডিটেলসে লেখা ছিল। আপনি উত্তরাধিকারী বই পড়ছেন? জি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, উত্তরাধিকারী বইটা আগামী ক্লাসে বলবো, অসম্ভব ভালো একটা বই উত্তরাধিকারী। উত্তরাধিকারী আর একটা বই আছে গর্ভধারিণী, গর্ভধারিণীকে তাহলে তো আপনি খুবই ভক্ত। আমি সমরেশের খুবই ভক্ত। আমাকে স্যার লিভ নিতে হবে স্যার, আমার ক্লাস আছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি আসলে ক্লাস এখন শেষ করব, তাহলে আপনাদের সাথে দেখা হবে আগামী শনিবারে 10টায় থেকে আর কি। এখানে আমি তাহলে একটু শেষ করে দিই, এক লাইনে কনক্লুশন ড্র করি যে একটা গ্রুপ ছিল যারা চরমপন্থী, যারা বিপ্লব করতে চাইতো, যে বলতো যে ব্রিটিশদের সরাইতে হলে আসলে এই আলাপ আলোচনা না, আসলে শেষ করে দিতে হবে তাদের, এই ধারার ছিল, তারাও একটা গ্রুপ ছিল। এন্ড ফাইনালি এই যে হিন্দু মুসলমানের রিয়াকশন, তারপরে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, শিক্ষিত মানুষের রিয়াকশন, বাঙ্গাল টেরোরিজমের রিয়াকশন, সবকিছুতে ব্রিটিশরা বুঝলো যে না, বঙ্গভঙ্গ আর রাখা ঠিক হবে না। ফলে 1911 সালে এসে বঙ্গভঙ্গ বাতিল করে দেয়, মানে আবার গ্রেটার বাংলা যেমন ছিল তেমনই থাকবে। ফলে 1911 সালে এসে তারা বঙ্গভঙ্গ বাতিল করে দিল। এতটুকু? জি স্যার। আমি স্যার কত সালে আরেকবার? 1911 সালে, 1911 সালে বঙ্গভঙ্গ বাদ করে দেওয়া হয়। এটা পার্টিশন করলো সেটাকে স্টপ করে দেওয়া হয় আবার। আমি আবার 30 সেকেন্ড একটু র্যাপ করি কি বললাম। আজকে আমি পড়ালাম কলোনিয়াল পিরিয়ড শুরু হওয়ার পরে যে কনফ্লিক্টটা শুরু হলো, সেই কনফ্লিক্ট ফকির সন্ন্যাসী আন্দোলন, তিতুমিরের আন্দোলন, ফরাইজি আন্দোলন, ইন্ডিগো রিভোল্ট, সিপাহী রিভোল্ট, কিছু আঞ্চলিক আন্দোলন, মিডল ক্লাসের উত্থান হলো। সেটা কন্ট্রোল করার জন্য তারা ডিভাইড এন্ড রুল পলিসি নিল। সেই পলিসির প্রথম এক্সাম্পল হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল করা। বঙ্গভঙ্গ হয়ে গেল, তার ফলে মুসলিম হিন্দুর দুই ধরনের রিয়াকশন ছিল, শুরু হয়ে গেল কমিউনাল পলিটিক্স, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়ে গেল, স্বদেশী বয়কট আন্দোলনের কথা শুনলাম, বাঙ্গাল টেরোরিজমের কথা শুনলাম। ফাইনালি তারা বঙ্গভঙ্গটা বাদ করতে বাধ্য হলো। ক্লিয়ার? আর মিডের সিলেবাস কি কলোনিয়াল কনফ্লিক্ট পর্যন্তই? মিডের সিলেবাস কলোনিয়াল কনফ্লিক্টে আমাদের অল্প একটু লাহোর রেজুলেশন পর্যন্ত, আমরা লাহোর রেজুলেশন পর্যন্ত পড়ব। মানে আগামী ক্লাসে আপনাদের নতুন পড়ার 10 মিনিট লাগবে, তারপরে যে 40-50 মিনিট থাকবে পুরোটা আমি রিভিউ করে দেবো। এবং আপনারা অবশ্যই এই পড়াটা একটু বেটার হলে আপনার কোশ্চেন থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারবেন। তো আপনাদের যদি কোশ্চেন না থাকে তাহলে, আচ্ছা এই পড়াটা কিন্তু চ্যাপ্টার 5, 6, 8, 9 এই পুরোটা। স্যার পেজ নাম্বার বলতে পারবেন? আমি বইটা দেখাই দিই, বইটা আমি এখানে ওপেন করে রেখেছি। 5, 6, 7, 8 ছোট ছোট চ্যাপ্টার, অনেক ছোট ছোট চ্যাপ্টার। আচ্ছা আমার এই যে বইটা দেখা যায়? জি স্যার। চ্যাপ্টার 5, এই যে চ্যাপ্টার 5 ফ্রম দ্য মুঘল এম্পায়ার টু দ্য ব্রিটিশ, ছোট ছোট চ্যাপ্টার আর কি। চ্যাপ্টার 6 ব্রিটিশ ইম্প্যাক্ট, চ্যাপ্টার 8 কলোনিয়াল কনফ্লিক্ট, চ্যাপ্টার 9 টুয়ার্ডস পার্টিশন। স্যার মিডের জন্য মোটমাট 4টা চ্যাপ্টারে শুধু পড়তে হবে বই থেকে? 4টা চ্যাপ্টার পড়তে হবে, এবং এই 4টা চ্যাপ্টারের আগে এনশিয়েন্ট মিডিয়েভালে যা পড়িয়েছি সব রিজেক্ট, সব বাদ, মিডের জন্য পড়তে হবে না। এখনো খুশি? স্যার আগেরগুলো পড়তে হবে না কিছু? না, পড়তে হবে না। মানে কুইজ পর্যন্ত আমরা যা পড়েছি ওগুলা লাগবে না? বাদ, দুইটা বাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। 6, 7, 8, 9 5, 6, 8, 9। ও আচ্ছা আচ্ছা। আর স্লাইড তো স্যার তাহলে এই যে স্লাইডটাও আছে, আর আমি আজকে যেটা পড়ালাম এটা রেকর্ডিংও দিয়ে দেবো। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম স্লাইড শুধু তাহলে এই একটা মিডের জন্য, যদি আমি স্লাইড একটা স্লাইড, রাইট। আচ্ছা, মিডের জন্য একটা স্লাইড, এই একটা স্লাইডেই 4টা চ্যাপ্টার আছে, ছোট ছোট চ্যাপ্টার। একটু বইটা খুলে দেখেন, বাট কঠিন না। ওকে স্যার।
তো অনেক লম্বা ক্লাস নিছি, আর কোনো কোশ্চেন না থাকলে আমি আপনাদের ছুটি দিব। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে স্যাটারডে 10টা থেকে ক্লাসটা 10টা থেকে 11টা। ওকে স্যার। সো থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।